আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখা গেলে আমাকে বলবি। দেখা যাচ্ছে? আমাকে একটু জানাস দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এবার আমরা মানে ট্রান্সপোর্ট থ্রু মেমব্রেন জিনিসটা দেখবো। সো ট্রান্সপোর্ট মেমব্রেনের মধ্যে দিয়ে যেভাবে হয় তার কয়েকটা টাইপ আছে। এবার একটা টাইপে এনার্জি লাগে না, মানে এটিপি ইউজ করতে হয় না, আর একটা টাইপে এটিপি ইউজ করতে হয়। সো যেটাতে এটিপি ইউজ করতে হয় সেটাকে অবভিয়াসলি অ্যাক্টিভ প্রসেস বলা হয় বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হয়, আর যেটাতে এটিপি ইউজ করতে হয় না সেটাকে প্যাসিভ ট্রান্সপোর্ট বলে। বা প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে অনেক রকম টাইপ আছে, ডিফিউশন আছে বা ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট এগুলো আছে, তো এগুলো এক এক করে দেখবো। সো ট্রান্সপোর্ট আমরা যদি প্যাসিভ ডিফিউশন কে ধরি, তো প্যাসিভ ডিফিউশন মানে হচ্ছে যেখানে কোনো এনার্জি তো লাগছেই না, অ্যান্ড অন্য কোনো আদার প্রোটিন বা কোনো ক্যারিয়ারের হেল্পও লাগে না, সিম্পলি এগেনস্ট দ্য গ্রেডিয়েন্ট, মানে সরি, টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট ট্রান্সপোর্ট হয়। মানে ধর গ্যাসেস বা হাইড্রোফোবিক মলিকিউলস যেগুলো বলেছিলাম, এই ধরনের যে মলিকিউলস গুলো, এগুলোর ট্রান্সপোর্ট এখান দিয়ে হয়। এবার এখানে ওয়াটার দেখিয়েছে, এটা জেনারেলি ওয়াটার কিন্তু অ্যানিমাল সেলের যে প্লাজমা মেমব্রেন সেটা দিয়ে কিন্তু ওয়াটার এইভাবে ট্রান্সপোর্ট হয় না। ওয়াটার ট্রান্সপোর্টের জন্য অ্যাকোপোরিন লাগে। বাট বাকিগুলো ঠিক আছে, ইথানল বা হাইড্রোফোবিক মলিকিউল যেমন বেনজিন হতে পারে বা আরো কিছু ধরনের, যেটা বলেছিলাম স্টেরল ডেরিভেটিভস যেগুলো, ঠিক আছে, যেগুলো মানে ধর আহ, যে হরমোনস গুলো ধর লিপিড ডিরাইভড হরমোনস, যেগুলো সেই ধরনের হরমোনস বা ওরকম মলিকিউলস গ্যাসেস, এগুলো কি হয়, এগুলো ধর এদিকে যদি কনসেন্ট্রেশন বেশি থাকে এদিকে যদি কম থাকে তাহলে এদিক থেকে এদিকে মানে ট্রাভেল করবে, ঠিক আছে। তো এটাতে বিশেষ আলাদা কিছু বলার নেই। সো জাস্ট এটুকুই। এবার যদি কোনো পোলার মলিকিউল হয়, স্মল মলিকিউল কিন্তু পোলার যদি হয়, পোলার মলিকিউল কিন্তু জেনারেলি ট্রান্সপোর্ট মানে ঢুকতে পারে না মেমব্রেনের মধ্যে দিয়ে ভাবে। যেমন ধর চার্জ মলিকিউলস, যেগুলো ধর আয়ন্স বা অ্যামাইনো অ্যাসিডস, এরা কিন্তু মেমব্রেনের মানে এরা সাইজে এরকম হলেও বা এর থেকে ছোট হলেও এটা কিন্তু এখান দিয়ে মানে ট্রাভেল করতে পারবে না, মানে অ্যাক্রস দ্য মেমব্রেন ট্রাভেল করতে পারবে না, এদের জন্য আলাদা ট্রান্সপোর্টার লাগে। কেন পারবে না? কারণ এরা যেহেতু চার্জড, এরা যেহেতু হাইড্রোফিলিক, তো এই হাইড্রোফোবিক রিজিয়নটাকে এরা ক্রস করতে পারবে না, ঠিক আছে। আর লার্জ মলিকিউলস এর তো কোনো প্রশ্নই নেই, লার্জ মলিকিউলস তো এমনি ট্রাভেল করতে পারবে না, অত বড় পোরই ক্রিয়েট হবে না বা অতটা স্পেসই পাবে না ঢোকার। এদের সবার জন্য আলাদা করে আহ কোনো না কোনো ফেসিলিটি আছে মেমব্রেনে, ঠিক আছে। সেই ফেসিলিটিটা তৈরি করে প্রোটিনস, মানে কিছু টাইপ অফ প্রোটিনস। এবার এদেরকে তাই জন্য ট্রান্সপোর্ট করানোর জন্য যে প্রোটিনস গুলো থাকে, এবার যদি এটা প্যাসিভ প্রসেস হয়, অ্যাক্টিভ প্রসেস না হয়, তাহলে দু রকম জিনিস হতে পারে। একটা হচ্ছে ফেসিলিটেটেড ডিফিউশন অ্যান্ড সেটা অনেক সময় মানে একটা প্রোটিনের মেডিয়েটেড হয়, তাই জন্য এটাকে ফেসিলিটেটেড ডিফিউশন বলে। মানে ডিফিউশনই হচ্ছে মানে ধর এদিকে গ্লুকোজ বেশি আছে এদিকে কম আছে, তো এদিক থেকে এদিকেই যাচ্ছে, ডিফিউশন হচ্ছে। বাট তার জন্য একটা কাউকে হেল্প করতে হচ্ছে, তাই জন্য এটাকে মানে ফেসিলিটেট করতে হচ্ছে প্রসেসটাকে, তাই জন্য এটাকে ফেসিলিটেটেড ডিফিউশন বলে, ঠিক আছে। এবার এগুলো জেনারেলি প্রোটিনের ক্ষেত্রে হতে পারে, স্মল প্রোটিনের ক্ষেত্রে হতে পারে, পেপটাইডের ক্ষেত্রে হতে পারে, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিডস, আয়ন্স, নিউক্লিওটাইডস, এগুলো সবকিছুর জন্যই হতে পারে, ঠিক আছে।
এবার এই ফেসিলিটেশনটা দু রকম প্রোটিনের থ্রু দিয়ে হতে পারে। একটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিনের থ্রু দিয়ে হতে পারে, আর একটা হচ্ছে চ্যানেল প্রোটিনস এর থ্রু দিয়ে হতে পারে। এবার দাঁড়া একটা মিনিট, একটা মিনিট দাঁড়া। ওকে, সো যেটা বলছিলাম যে ফেসিলিটেশনটা দু রকম ভাবে হতে পারে, একটা ক্যারিয়ার প্রোটিনস এর থ্রু দিয়ে, একটা চ্যানেল প্রোটিনস এর থ্রু দিয়ে। এবার কিরকম, দেখ, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছে, গ্লুকোজ ট্রান্সপোর্টার 12টা ট্রান্সমেমব্রেন সেগমেন্ট থাকে। তো এটা কি করে, এবার ক্যারিয়ার প্রোটিনের আবার দু রকম টাইপ হতে পারে, কিন্তু দু রকম টাইপ কি দেওয়া আছে ওখানে? না, একটাই টাইপ দেওয়া আছে, এটা আগে আমি বলছি, তারপর আর একটা টাইপও বলছি। এইটা হচ্ছে মানে একটা মেমব্রেন স্প্যানিং প্রোটিন, ঠিক আছে, পুরো মেমব্রেনের ব্রেডটা জুড়ে থাকে। এবার এটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার, ঠিক আছে। পরে দেখবি আর একটা গ্লুকোজের মানে ট্রান্সপোর্টার আছে, এটা হচ্ছে প্যাসিভ প্রসেসের জন্য। আর একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টার আছে, সেটা কিন্তু আবার একটু অন্য, ঠিক আছে। এটাতে কি হয়, আহ, এর ইনিশিয়ালি, আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এটা অনেকের গুলিয়ে যায়, যে অনেকে ভাবে যে হয়তো বাইরে থেকে ভেতরের দিকে ছবিতে দেখিয়েছে বলে শুধু ওটাই হয়, এটা কিন্তু এরকম নয়। এটা কিন্তু দুদিকেই হতে পারে, ঠিক আছে। যেহেতু এটা প্যাসিভ প্রসেস, এর জন্য যেদিকে গ্লুকোজের কনসেন্ট্রেশন বেশি থাকবে সেদিক থেকে অন্য দিকে মানে গ্লুকোজের ট্রান্সপোর্টেড হবে এই ট্রান্সপোর্টারটা থ্রু দিয়ে। এটা যদি কোনো কারণে ইনসাইডে গ্লুকোজ বেশি থাকে, তাহলে ইনসাইড থেকে আউটসাইডে যাবে গ্লুকোজ, ঠিক আছে। এখানে দেখাচ্ছে যে আউটসাইডে বেশি আছে, তাই জন্য গ্লুকোজ কি করছে, এই আউটসাইডের ফেসে প্রথমে বাইন্ড করছে, ঠিক আছে। এই এই ফেসে বাইন্ড করলে কি হচ্ছে, যখনই এখানে বাইন্ড করছে এই পকেটে এসে, এটা উল্টো দিকে খুলে যাচ্ছে, মানে এই দিকটা খুলে যাচ্ছে, এই দিকটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, গ্লুকোজের কাছে এখন এই দিকে যাওয়ার রাস্তাটা শুধু খোলা আছে, তাই জন্য গ্লুকোজটা এদিকে ঢুকে যাচ্ছে। আবার যখন এটা গ্লুকোজটা বেরিয়ে যাচ্ছে এই পকেট থেকে, তখন ওর আবার একটা কনফরমেশনাল চেঞ্জ হচ্ছে, যেখানে কিনা এদিকটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, এদিকটা খুলে যাচ্ছে। খুব ভালো একটা মেকানিজম, ঠিক আছে, মানে খুবই এলিগেন্ট মেকানিজম, যে একটা দিকে প্রথমে বাইন্ড করছে, তারপরে অন্য দিকটা খুলে যাচ্ছে, আর এদিকটা বন্ধ হয়ে যাচ্ছে। এরকম ভাবে গ্লুকোজের ফেসিলিটেটেড ডিফিউশন হয়। এবার এইটা যেটা বললাম, যে এই ফেসিলিটেটেড ডিফিউশন অফ গ্লুকোজ কিন্তু যে কোনো দিকেই হতে পারে, মানে ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে, যেদিকে ইচ্ছে হতে পারে। এর একটা এক্সাম্পল হচ্ছে, মানে একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে লিভারের ক্ষেত্রে। মানে কি হয় জিনিসটা, যখন ধর আমরা খাবার খাচ্ছি, ঠিক আছে, কিছু একটা খেলাম, তো ব্লাডে গ্লুকোজের লেভেল বেড়ে গেল, তখন কি হয়, তখন লিভার সেলের মধ্যে গ্লুকোজ কম আছে কম্পেয়ার টু আউটসাইড, ঠিক আছে। তো তখন বাইরে থেকে, মানে সেলের বাইরে থেকে, মানে ধর ব্লাড স্ট্রিম থেকে বেসিক্যালি গ্লুকোজ কি হয়, লিভার সেলের মধ্যে মানে হেপাটিক সেলের মধ্যে ঢোকে গ্লুকোজ ট্রান্সপোর্টারের থ্রু দিয়ে। আবার যখন ধর আমরা মানে কি বলবো ফাস্টিং করছি বা অনেকক্ষণ খাওয়া দাওয়া করিনি, ব্লাডে গ্লুকোজের লেভেল কমে গেছে, তখন কি হয়, লিভার সেলের মধ্যে গ্লুকোজের অ্যামাউন্ট বেশি আছে দেন আউটসাইড, তখন কি হয়, ভেতর থেকে বাইরের দিকে গ্লুকোজটা বেরোয় সেম ট্রান্সপোর্টার থ্রু দিয়ে, ঠিক আছে। তো এই জিনিসটা কখনো মানে ভুল করিস না, যে এটা শুধু একদিকেই ট্রান্সপোর্ট করে, তো দুদিকেই ট্রান্সপোর্ট করে, ঠিক আছে। আর আরেকটা টাইপ অফ যে ক্যারিয়ার প্রোটিনটা বলছি, এটা মানে এখানে দেখানো নেই কোনো কারণে, সেটা হচ্ছে এরকম থাকে, এরকম একটা কাপের মতো থাকে, ঠিক আছে, মেমব্রেনে।
এখানে আঁকলে কভার করতে পারবো না, দাঁড়ান এখানেই দেখা যায়। তো মেমব্রেনে এরকম একটা কাপের মতো থাকে, ঠিক আছে? ওর সাথে যখন কোনো একটা কিছু এসে বাইন্ড করে, ওর কগনেট কোনো একটা প্রোটিন বা কোনো মলিকিউল এসে বাইন্ড করে যেটা ও রেকগনাইজ করছে, বাইন্ড করলে কি হয়, ও এদিকে মুভ করে, মানে ওইদিকে ঘুরে যায়, মানে এরকম ভাবে ঘুরে যায়। তখন কি হয়, sorry, তখন এই ফেসে চলে আসে মেমব্রেন। তখন কি হয়, এই মলিকিউলটা আবার এদিকে ঢুকে যায়। এক্ষেত্রে কি হচ্ছে, আগেরটার সঙ্গে ডিফারেন্স কি, এটা হচ্ছে পুরোটা জুড়ে আছে, এ কিন্তু দুটো মেমব্রেনের যে দুটো লিফলেট দুটো জুড়েই আছে, জাস্ট একদিকে খুলছে একদিকে বন্ধ আছে। এটা কি হচ্ছে, এটা যখন একটা ফেসে থাকে, যখন বাইন্ড করে তখন ও ঘুরে অন্য ফেসে চলে আসে, ঠিক আছে? এটা ছেড়ে দিলে আবার এই ফেসে চলে যাবে। ওকে, এটাও একটা টাইপ অফ মানে ট্রান্সপোর্টার, ফেসিলিটেটেড ডিফিউশনের জন্য, ঠিক আছে? এখানে এই জিনিসগুলোই লেখা আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে, এই ডিফিউশনকে ফেসিলিটেট করার জন্য যদি চার্জড মলিকিউলস এর জন্য যে জিনিসটা করতে হয় বা ওয়াটারের জন্য করতে হয়, তখন আয়ন চ্যানেলস লাগে। আয়ন চ্যানেলস কে ইউজ করতে হয়, আয়নস এর ক্ষেত্রে আয়ন চ্যানেলস, আর ওয়াটারের ক্ষেত্রে তো আমি আগেই বলেছিলাম অ্যাকোয়াপোরিনস কে ইউজ করে। এবার এর সাথে ডিফারেন্সটা কি, এর সাথে একটা ছোট ডিফারেন্স আছে। প্রথমত এইটা হচ্ছে লার্জ মলিকিউলস এর জন্য, যেহেতু সেই জন্য এই ক্লোজিং ওপেনিং মেকানিজমটা আছে এরকম, টু টু আ লার্জ এক্সটেন্ট। আয়ন চ্যানেলস এর ক্ষেত্রে ক্লোজিং ওপেনিংটা একটু অন্যরকম। প্রথমত ওয়াটারের ক্ষেত্রে কোনো ক্লোজিং ওপেনিং হয় না, অ্যাকোয়াপোরিনস অলওয়েজ ওপেন থাকে, ঠিক আছে? এবার আয়নস এর ক্ষেত্রে যেটা হয়, এরকম একটা ছোট গেট থাকে, মানে এটাতে একটা ক্রস সেকশন বলতে পারিস দেখাচ্ছে, এটা এরকম গোল ব্যারেলের মতো। তোর ভেতরে আহ এরকম কিছু অ্যামাইনো অ্যাসিডস তাদের যে সাইড চেন গুলো দিয়ে এই ভেতরটাকে এরকম ভাবে ব্লক করে রাখে। তো একটা ছোট গেট বলতে পারিস। তো এর হেভি কোনো কনফর্মেশন চেঞ্জ হয় না, জাস্ট এই সাইড চেন গুলো সরে যায় এখান থেকে, মানে এখান থেকে এদিকে চলে আসে, মানে আউট, মানে কি বলবো, আউটওয়ার্ড মুভমেন্ট হয়, ঠিক আছে? আউটার মুভমেন্ট হলে কি হয়, যে এই ভেতরে যে চ্যানেলটা সেটা তখন ওপেন হয়ে যায়, তখন আয়ন্স গুলো ভেতরে ঢুকতে পারে, ঠিক আছে? এই এইভাবে গেটিং মেকানিজমের থ্রু দিয়ে আয়ন চ্যানেলস কে কন্ট্রোল করা হয়। আর আরেকটা ডিফারেন্স এটার সঙ্গে যেটা বলছিলাম সেটা হচ্ছে, এখানেও ভেতরের দিকে কিন্তু চার্জড অ্যামাইনো অ্যাসিড থাকে, মানে পোলার অ্যামাইনো অ্যাসিড থাকে, কারণ হচ্ছে যে গ্লুকোজ কি ওয়াটার সলিউবল, তা যেহেতু পোলার যদি না থাকে এই অ্যামাইনো অ্যাসিডস গুলো, তাহলে কি হবে, গ্লুকোজ ঢুকতে পারবে না, মানে ওয়াটার ঢুকতে পারবে না, গ্লুকোজও আসতে পারবে না। তো তাই জন্য হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিডস থাকে। এবার এখানে চার্জড এর থেকেও বেশি হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিডস থাকে। আর আয়ন্স এর ক্ষেত্রে কি হয়, আয়ন্স এর ক্ষেত্রে এই মানে পুরো এই যে ওয়ালটা বলতে পারিস, বা পুরো ভেতরের যে এই ওয়াল পুরোটা আয়ন চ্যানেলস এর, পুরোটাই বেসিক্যালি হাইড্রোফিলিক তো থাকেই, মানে হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিডস তো অবভিয়াসলি থাকে, তার সাথেও কিছু কিছু চার্জড অ্যামাইনো অ্যাসিডস থাকে যেগুলো এই আয়ন্স এর মুভমেন্টটাকে ফেসিলিটেট করে। মানে ধর এটা যদি পজিটিভ চার্জ হয়, পরে আমরা ডিটেলে দেখবো, এখানে তাহলে মাইনাস নেগেটিভ চার্জ অ্যামাইনো অ্যাসিডস থাকবে, ঠিক আছে? এরকম ভাবে তাহলে কি হয়, যে এই পজিটিভ চার্জ এই আয়ন্স গুলো, সরি অ্যামাইনো অ্যাসিড বললাম, হ্যাঁ, এই আয়ন্স গুলো কি হয়, এই যে নেগেটিভলি চার্জড যে অ্যামাইনো অ্যাসিডস গুলো, সেগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করে 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 আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকে, ঠিক আছে? বোঝা গেল? এবার এখানে একটা ছোট জিনিস আমি তোদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে এই লাইগ্যান্ড গেটেড আর ভোল্টেজ গেটেড এই জিনিসটা আমি পরে আসছি, ঠিক আছে? পাম্প তো আরো পরে আসবে আসলে।
পুরোটা, হ্যাঁ ঠিক আছে। লাইগেন্ড গেটের ভোল্টেজ গেটটা আমি পরে বলছি, তার আগে আমি একটা জিনিস বলে নিই। সেটা হচ্ছে, and এইটা একটু ভালো করে মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন দেয়, মানে মেথডস এর সেকশনে অনেক সময় কোশ্চেনটা দেয়। সেটা হচ্ছে যে এই আয়ন চ্যানেলসকে স্টাডি কিভাবে করা হয়েছিল। এবার আয়ন চ্যানেলসকে তুই এমনি স্টাডি করতে পারিস, যে ধর একটা সেল, ইনিশিয়ালি নিউরনস এর ক্ষেত্রেই করা হয়েছিল, কারণ নিউরনস এর মধ্যে এই আয়ন ট্রান্সপোর্টটা অনেক বেশি প্রিভ্যালেন্ট, যেহেতু কন্ডাকশন হয়, ঠিক আছে, মানে না ইম্পালস কন্ডাকশন হতে হয়। তো তুই যেটা করতে পারিস, একটা হচ্ছে এখানে সেলের মধ্যে একটা ইলেকট্রোড রাখলি, ঠিক আছে, আর বাইরে একটা কোথাও একটা, মানে সলিউশনের মধ্যে একটা ইলেকট্রোড রাখলি। এবার যখনই ইম্পালস ট্রান্সমিশন হবে, তখন এই দুটোর মধ্যে ভোল্টেজের ডিফারেন্স হবে, সেখান থেকে তুই ক্যালকুলেট করতে পারিস যে এর মধ্যে দিয়ে কতটা আয়ন যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। বাট সেটা হচ্ছে কি, সেটা একটা টোটাল সেলের বা এই রিজিয়নটার টোটাল যে আয়নিক কন্ডাকশন, সেটার একটা তুই মেজারমেন্ট পেলি। কিন্তু একটা স্পেসিফিক কোন চ্যানেল, মানে এই রিজনে ধর একটা একটা স্পেসিফিক চ্যানেলের তুই প্রপার্টিটা জানতে পারছিস না, মানে ওর আয়নিক প্রপার্টি কতটা কি কন্ডাকশন করে, আহ, কত রেটে কন্ডাকশন করে, সেইগুলো জানতে পারবি না। এটা একটা ওভারঅল মেজারমেন্ট পাবি। তো সেই একটা স্পেসিফিক আয়ন চ্যানেলের মেজারমেন্টের জন্য একটা খুব এলিগেন্ট টেকনিক ডিসকভার করেছিল এরা, হজকিন এন্ড বেসিক্যালি হজকিন আক্সলে ডিসকভার করেনি, সরি এটা আমি একটু ভুল বলছি। হজকিন আক্সলে এটাকে এই টেকনিকটা দিয়ে স্টাডি করেছিল, টেকনিকটা ডিসকভার করেছিল হচ্ছে, হ্যাঁ, বার্ট স্যাকম্যান, ঠিক আছে। তো এই নেহার আর বার্ট স্যাকম্যান এরা দুজন মিলে এই প্যাচ ক্ল্যাম্প টেকনিকটাকে ডিসকভার করেছিল, যেটা মানে নিউরোসায়েন্সকে অনেক বেশি অ্যাডভান্স করিয়েছিল। তো সেটা হচ্ছে, এরা কি করেছিল, এরা এরকম একটা মাইক্রো টিপ দিয়ে, এই টিপের মাথাটা অবভিয়াসলি হলো, এই মাইক্রো টিপ দিয়ে মেমব্রেনের একটা জায়গাকে ধরে সাক করার এরকম একটা, মানে কি বলবো, একটা ডিভাইস ডিসকভার করেছিল। তো এটা 1 মাইক্রোমিটার ডায়ামিটারের টিপ। এটা কি হচ্ছে, এই মেমব্রেনের যে জায়গাটা তুই টাচ করাচ্ছিস, এখানে একটা ভ্যাকুয়াম আছে, তো ভ্যাকুয়ামটা দিয়ে এই জায়গাটাকে সাক করছিস। তো এটা এমনই ডায়ামিটার, যেখানে তুই যদি এইটুকু মেমব্রেনের পোর্শনকে সাক করিস, তাহলে এখানে একটাই আয়ন চ্যানেল থাকতে পারবে, মানে দুটো থাকতে পারবে না এই রিজিয়নে, মানে এতটাই ছোট মেমব্রেনের পোর্শনকে এটা সাক করে। এবার এই একটা চ্যানেল যখন আইসোলেট হয়ে গেল বাকিগুলোর থেকে, এবং এই টিপের মধ্যে দিয়ে তুই বিভিন্ন রকম স্ট্রেংথের আয়নিক সলিউশনস তুই এখান দিয়ে পাস করাতে পারিস, মানে এখানে তুই আয়নিক সলিউশন দিতে পারিস, এবং এবং সেই আয়নিক সলিউশনস থেকে যে আয়নস গুলো, এক মিনিট, যে আয়নস গুলো এই চ্যানেলের মধ্যে দিয়ে মানে পাস করছে, সেই আয়নিক মেজারমেন্টটা এখানে, তার সঙ্গে ইলেকট্রোডও থাকে এই চ্যানেলটার মধ্যে, এতটাই মানে কি বলবো সফিস্টিকেটেড এটা। এখানে ইলেকট্রোড থাকে, তো সেই যে একটা আয়ন চ্যানেলের মধ্যে দিয়ে যে আয়ন ট্রান্সপোর্ট হচ্ছে, সেটাকে তুই মেশর করতে পারছিস, কারণ তুই এখানে কি করছিস, তুই সারাউন্ডিং থেকে এই আয়ন চ্যানেলটাকে আইসোলেট করে নিচ্ছিস। তো এই আয়ন চ্যানেলস এর মধ্যে দিয়ে যা আয়ন ট্রান্সপোর্ট হবে না হবে, সেটা পুরোটাই হচ্ছে এই টিপের মধ্যে, মানে এই জায়গায় যে সলিউশনটা আছে তার উপর ডিপেন্ড করবে। তো তুই অনেক বেটার ওয়েতে জিনিসটাকে তুই কন্ট্রোল করতে পারবি, এই আয়ন চ্যানেলস এর এনভায়রনমেন্টটাকে। তো অনেক সময় কোশ্চেনে যেটা দেয়, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল আয়ন চ্যানেলের তুই যদি প্রপার্টি স্টাডি করতে চাস, তাহলে কোন টেকনিক ইউজ করবি, সেটা হচ্ছে প্যাচ ক্ল্যাম্প টেকনিক, মানে এটাকে প্যাচ ক্ল্যাম্প টেকনিক বলে, ঠিক আছে। তো এইটা অনেক সময় কোশ্চেনে দেয়, তাই জন্য আমি বলে দিলাম, এটা মনে রাখবে এখন থেকে। আচ্ছা, এবার হচ্ছে এই আয়ন চ্যানেল গুলো দু রকম হতে পারে, যে এই আয়ন চ্যানেল তো বললাম যে গেটেড থাকে, মানে এখান দিয়ে বন্ধ করা থাকে, এটা খোলে, তো খুলতে গেলে কোনো তো সিগন্যাল লাগবে। তো এই সিগন্যালটা দু রকম হতে পারে, একটা হচ্ছে লাইগ্যান্ড হতে পারে, ঠিক আছে। এখানে ধর একটা লাইগ্যান্ড বাইন্ডিং সাইট আছে, এখানে কোন একটা লাইগ্যান্ড এসে বাইন্ড করলো, বাইন্ড করলে এর একটা কনফার্মেশন চেঞ্জ হলো, এই গেটটা খুলে গেল, ঠিক আছে, এটা হতে পারে। আর একটা যেটা, হ্যাঁ, একটা মিনিট,
আছে। এই যদি এবার যদি লাইগ্যান্ড বাইন্ড করলে গেট মানে এটা খোলে, তাহলে এটাকে লাইগ্যান্ড গেটেড চ্যানেল বলে। আর একটা হতে পারে যে কোনোভাবে যদি মানে এই অ্যাক্রস দ্য মেমব্রেন তুই যদি ভোল্টেজটাকে মানে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে চেঞ্জ করিস, ঠিক আছে, মানে ধর ইনিশিয়ালি -60 ছিল, মানে ভেতর দিকটা বেশি নেগেটিভ, তো -60 ছিল, সেটা তোর -60 থেকে -30 তে নিয়ে গেলি, মানে তুই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কি বলবো পজিটিভের দিকে নিয়ে গেলি। তো সেই চেঞ্জের জন্য যদি কোনো আয়ন চ্যানেল খোলে, তাহলে তাকে ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল বলে, ঠিক আছে। এবার উম যে কোনো আয়ন চ্যানেল মানে যে কোনো আয়নেরই এরকম দু রকমই থাকে মোস্টলি সেলে, একটা ভোল্টেজ গেটেড থাকে, একটা লাইগ্যান্ড গেটেড থাকে। এবার ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট পারপাসে ইউজ করে সেল লাইগ্যান্ড গেটেড চ্যানেল বা ভোল্টেজ গেটেড চ্যানেল। যেমন সোডিয়ামের ভোল্টেজ গেটেড চ্যানেলও আছে, আবার লাইগ্যান্ড গেটেড চ্যানেলও আছে। লাইগ্যান্ড গেটেড চ্যানেলটা বা অনেক সময় অনেক রিসেপ্টর থাকে, যেমন ধর তোর অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর যেটা, ঠিক আছে, তার মধ্যে যেটা নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, সেখানে যদি অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড করে, ঠিক আছে, ওর অ্যাসিটাইল কোলিন বাইন্ডিং পকেটে, তাহলে ভেতরের ওই গেটটা খুলে যায়, তখন সোডিয়াম ওই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের থ্রু দিয়ে মানে ওর চ্যানেলটা থ্রু দিয়ে ঢুকতে পারে, ঠিক আছে, মানে রিসেপ্টরটার মধ্যেই বেসিক্যালি একটা চ্যানেল আছে। ওকে, আর তারপরে আসছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আমি জাস্ট এইটা বলে নিই, কারণ তারপর একটা জিনিস এক্সপ্লেন করতে তাহলে সুবিধা হবে। তারপরে আমি আরো কিছু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের আরো এক্সাম্পল বলবো, কারণ এই জায়গাটা বোঝাতে গেলে আমার ওই জিনিসটা লাগবে। কথা হলো হ্যাঁ, এই যে সোডিয়াম পটাশিয়াম অ্যান্টিপোর্টার, ঠিক আছে। অ্যান্টিপোর্টার মানে হচ্ছে যে ট্রান্সপোর্টারটা একটা দিকে মানে কোনো একটা দিকে একটা টাইপ অফ আয়নকে ট্রান্সপোর্ট করে, আর উল্টো দিকে আরেকটা টাইপ অফ আয়নকে ট্রান্সপোর্ট করে, ঠিক আছে। যেমন সোডিয়াম পটাশিয়াম অ্যান্টিপোর্টার কি করে, বাইরে থেকে ভেতর দিকে সোডিয়ামকে ঢোকায়, আর ভেতর থেকে বাইরের দিকে পটাশিয়ামকে বার করে, ঠিক আছে, তাই জন্য এটাকে অ্যান্টিপোর্টার বলে। হ্যাঁ, এইবার এই অ্যান্টিপোর্টার বা এই ধরনের যে আহ, কি বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্টার গুলো, এইগুলো কিন্তু একটা স্পেসিফিক দিকেই আয়ন বা তার কগনেট মলিকিউলকে ট্রান্সপোর্ট করে, আগেরটার সঙ্গে গুলিয়ে ফেলবি না। গ্লুকোজ ট্রান্সপোর্টার কি করছিল, ফ্যাসিলিটেটেড ডিফিউশনে যে কোনো একদিকে ট্রান্সপোর্ট করতে পারছিল ডিপেন্ডিং অন গ্লুকোজ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এই ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু সোডিয়াম ট্রান্সপোর্টার সোডিয়ামকে বাইরের থেকে ভেতরে সরি উল্টো বললাম, আমি উল্টো বলছিলাম। সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টার কি করে, সোডিয়ামকে ভেতর থেকে বাইরের দিকেই বের করবে, বাইরের থেকে কিন্তু ভেতর দিকে ঢোকাবে না। ওকে, তার কারণ হচ্ছে এবার এক্সপ্লেন করলে বুঝতে পারবি যে সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টারে কি থাকে, যে প্রথম ধর বাইরের দিকটা ক্লোজ আছে, ভেতরের দিকে তিনটে সোডিয়াম বাইন্ডিং পকেট আছে, এখানে সোডিয়াম বাইন্ড করলে একটা এটিপি ইউজ হয়, ফসফেট গ্রুপটা এই পটাশিয়াম বাইন্ডিং যে ফেজটা তার ওখানে গিয়ে বাইন্ড করে, মানে ফসফেটটা বাইন্ড করে থাকে প্রোটিনের সঙ্গে, মানে প্রোটিনটার ফসফোরাইলেশন হয় বেসিক্যালি, এবং সেই ফসফোরাইলেশনের জন্য যে এটিপিটা ইউজ হয়, সেই জন্যই এটাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলে, ঠিক আছে। তো একটা মানে তিনটে সোডিয়াম বার করতে দুটো পটাশিয়াম ঢোকাতে একটা এটিপি ইউজ হয়, এটা মনে রাখবি, অনেক সময় কোশ্চেনে দেয় যে কটা এটিপি ইউজ হয় একবারে। তো ফসফেটটা যখন বাইন্ড করে তখন এর একটা কনফর্মেশন চেঞ্জ হয়, এন্ড এর এই বাইরের দিকটা খুলে যায়, ভেতর দিকটা ক্লোজ হয়, হলে কি হয়, এই সোডিয়ামটা বেরিয়ে যায়। এন্ড এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, ইনিশিয়ালি কি হচ্ছে, পটাশিয়াম বাইন্ডিং পকেট গুলো এরকম মানে কি বলবো ছোট অবস্থায় আছে, ঠিক আছে, কাইন্ড অফ ক্লোজড অবস্থায় আছে। যখনই ফসফেট গ্রুপটা বাইন্ড করেন কনফর্মেশন চেঞ্জটা হয়, তখন কি হয়, এই পটাশিয়াম বাইন্ডিং পকেট গুলো ওপেন হয়ে যায়, তখন গিয়ে পটাশিয়াম বাইন্ড করতে পারে, নাহলে কি হতো, ভেতরের পটাশিয়ামও বাইন্ড করে যেত,
ঠিক আছে? তো যেহেতু তখন বাইন্ড করতে পারে এবং তখন বাইরের ফেসটাই খোলা, তাই জন্য পটাশিয়াম এসে তখন এখানে বাইন্ড করে। বাইন্ড করলে ফসফেট গ্রুপটা মানে এর বেসিক্যালি ডিফসফোরিলেশন হয়। এগুলো সবই এনজাইম করে, ঠিক আছে? কিছু কিছু এনজাইম আছে যারা করে, তো অত এনজাইমের নাম না জানলেও চলবে, জাস্ট এটুকু হচ্ছে জানলেই হবে। এই ডিফসফোরিলেশন হলে কি হয়, আবার বাইরের দিকটা বন্ধ হয়ে যায় এন্ড ভেতর দিকটা খুলে যায়, এন্ড পটাশিয়াম বাইন্ডিং পকেটেরও কনফর্মেশন চেঞ্জ হয়, যেখানে পটাশিয়াম বাইন্ডিং পকেট গুলো আবার ক্লোজ হয়ে যায়। তখন কি হয়, পটাশিয়ামটা ভেতরে ঢুকে যায়। তো এর কাজ কি, তাহলে যে সোডিয়ামকে, তিনটে সোডিয়াম বার করা, দুটো পটাশিয়ামকে ভেতরে ঢোকানো। এবার দেখ, যেহেতু তিনটে সোডিয়াম বার করছে আর দুটো পটাশিয়ামকে ঢোকাচ্ছে, এই অ্যান্টিপোর্ট যেটা করছে, এটার জন্য কি হচ্ছে, ভেতরে পজিটিভ চার্জের ডেফিসিট ক্রিয়েট হচ্ছে। তো তাই জন্য এই সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে, মানে সেলের ভেতরে নেগেটিভ চার্জ, মানে নেগেটিভ পোটেনশিয়ালটা ক্রিয়েট করে, মানে সেলের ভেতরটাকে নেগেটিভ বানায়। ঠিক আছে? তো জেনারেলি রেস্টিং কন্ডিশনে, মানে এটা রেস্টিং কন্ডিশন কে মেনটেন করতে হেল্প করে সেলের, বা কোন একটা পজিটিভ মানে অ্যাক্টিভ কন্ডিশন থেকে রেস্ট কন্ডিশনে ফিরিয়ে আনতে হেল্প করে। তো সেক্ষেত্রে কি হয় যে এই বেসিক্যালি সেলের যে রেস্টিং কন্ডিশন, ভেতরটা নেগেটিভ বাইরেটা পজিটিভ, সেটাকে মেনটেন করা বা এটাতে ফিরিয়ে আনা, এই কাজটা করে। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারলে এখান থেকে অনেক সময় কিন্তু কোশ্চেন দেয়, ধরো কোনো কনফিউশন থাকলে বল। সবাই বুঝেছিস? আচ্ছা, এবার হচ্ছে আমি ওই নিউরনাল ট্রান্সপোর্টের ব্যাপারটা বলি। নিউরনাল ট্রান্সপোর্টের ব্যাপারটা কি হয়, এটা যখন তোদেরকে আমি আরো ফিজিওলজি পড়াবো আবার একবার বলবো, বাট এখানে থেকেই জিনিসটা জেনে নে আপাতত, কারণ এটা অনেক সময় ফিজিওলজি পোর্শনেও দেয়, মানে হিউম্যান ফিজিওলজিতেও দেয়, আবার সেল বায়োলজি পোর্শনেও দেয়। তো জিনিসটা কি হয় যে, ধর এই জায়গাটা সেল বডি আছে, তো এখানে ইনিশিয়ালি কি হয় যে, ধর এরকম কোনো অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যাসিটাইল কোলিন বাইন্ড করলো, ওখান দিয়ে সোডিয়াম ঢুকলো, সেল বডিতে ঢুকলো, এ ধর এই জায়গাটাকে অ্যাক্টিভ করলো, এই জায়গাটা তারপর আস্তে আস্তে অ্যাক্টিভ হতে হতে এই জায়গাটা দেখাচ্ছে যে কি হয়েছে, সোডিয়াম তো কন্টিনিউয়াসলি ভেতরে ঢুকছে এই বিভিন্ন পরপর রিজন গুলোতে, ঢুকতে ঢুকতে এই জায়গাটা ধর পজিটিভ হয়েছে। ঠিক আছে? এই জায়গাটা যখন ধর পজিটিভ হয়েছে, তখন কি হচ্ছে, এখানে যে পজিটিভ চার্জটা, এ কি করছে, এই ভোল্টেজ গেটের যে সোডিয়াম চ্যানেল, এটাকে ওপেন করছে। ঠিক আছে? এইগুলো হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল যখন ওপেন হয়ে যাচ্ছে, তখন সোডিয়াম ঢুকছে। এই সোডিয়ামটা কি করছে, এই জায়গাটাকে পজিটিভ করে দিচ্ছে। ঠিক আছে? এবং আচ্ছা, আমি এই জায়গাটার কথা বলি, তারপর না, আচ্ছা আমি আগে ট্রান্সমিশনটা বলি। এই জায়গাটা যখন পজিটিভ হচ্ছে, ধরে নে এই 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 চ্যানেলটাকে এখন মনে ধরিস না। ঠিক আছে? ধরে নে এখানে আর একটা সোডিয়াম চ্যানেল আছে। ঠিক আছে? ওটা প্রথমে বন্ধ, ওখানে ইনিশিয়ালি তোর বন্ধ আছে। এই সোডিয়ামটা কি করছে, এই জায়গাটাকে যেহেতু পজিটিভ করে দিচ্ছে, ও আবার এই পাশের ভোল্টেজ গেটেড চ্যানেলটাকে খুলে দিচ্ছে। ঠিক আছে? তখন এখান দিয়ে আবার সোডিয়াম ঢুকছে, এই সোডিয়ামটা আবার তার পাশের রিজনটাকে পজিটিভ করছে, সেখানের আবার সোডিয়াম চ্যানেল খুলে যাচ্ছে। এইভাবে কি হয় যে নার্ভ ইম্পালসে ট্রান্সমিটেড হয়। ঠিক আছে? বুঝতে পারলি? এবার এই ব্যাক ফায়ারিংটা কেন হয় না, মানে ধর সোডিয়ামটা তো এই দিকেও যেরকম পজিটিভ করতে পারছে, মানে রিজনটাকে পজিটিভ করছে, এদিকটাও তো পজিটিভ করবে, তাহলে তো এখানের যে সোডিয়াম চ্যানেলটা ছিল সেটাও খুলে যাওয়ার কথা, আর সেটা হয় না। সেটা হয় না, তার কারণ হচ্ছে এই রিজনটা যখনই পজিটিভ হয়ে যাচ্ছে এবং এ তার পাশের সোডিয়াম চ্যানেলগুলো খুলে দিচ্ছে, তার সাথে সাথে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে যখন সোডিয়াম ঢোকে, মানে ইনিশিয়ালি দেখ রেস্টিং ছিল হচ্ছে -60, -60 থেকে যখন মানে +60 হলো, ঠিক আছে, বেসিক্যালি এটা আরো একটু নেগেটিভ থাকে, যেখান থেকে এই ইনিশিয়ালি কিছুটা পোটেনশিয়াল ড্রপ করে, যেখানে গিয়ে সোডিয়াম চ্যানেলটা খুলে, সোডিয়াম চ্যানেলটা খুললে এখানে মানে সেটাকে বলা হয় ডিপোলারাইজেশন। এই জায়গাটা ডিপোলারাইজড হয়, মানে ভেতরটা পজিটিভ হয়,
+60 হলো, এই সরি +30 হলো, এই +30 ভোল্টেজটা কি করে, এই পটাশিয়াম চ্যানেলটাকে খুলে দেয়। এটাও হচ্ছে ভোল্টেজ গেটেড। তো পটাশিয়াম চ্যানেলটা খুলে গেলে কি হয়, ভেতর থেকে পটাশিয়াম হু হু করে বেরিয়ে যেতে থাকে। ঠিক আছে, কারণ ভেতরে অনেক বেশি পটাশিয়াম আছে সেলের ভেতরে। বেরিয়ে গেলে কি হয়, পোটেনশিয়ালটা ড্রপ করে -75 হয়ে যায়। ঠিক আছে, এই যখন -75 হয়ে যায় তখন বেসিক্যালি পটাশিয়াম চ্যানেলটাও বন্ধ থাকে, আর সোডিয়াম চ্যানেলটা তার আগেই বন্ধ হয়ে যায়। ঠিক আছে, সোডিয়াম চ্যানেল একবার খুলে সোডিয়াম ভেতরে ঢুকলে যখন এটা +30 হয়ে যায় তখন এই +30টাই আবার একে বন্ধ করে দেয়। ঠিক আছে, মানে এটা খুব ইন্টারেস্টিং যে মানে মেমব্রেন পোটেনশিয়াল কিছুটা ড্রপ করলে এটা খোলে, কিন্তু মেমব্রেন পোটেনশিয়াল যখন পজিটিভ হয়ে যায় অনেকটা তখন আবার এটা বন্ধ হয়ে যায়, তখন পটাশিয়াম চ্যানেল খোলে। আবার পটাশিয়াম চ্যানেল করে পটাশিয়াম বেরিয়ে গেলে যখন মেমব্রেন পোটেনশিয়াল নেগেটিভ হয়ে যায় তখন আবার পটাশিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায়। এবার যেহেতু মানে পটাশিয়াম চ্যানেলটা কুইকলি এই জায়গাটাকে কি বলবো ডিপ আবার হাইপার পোলারাইজ করে দেয়, মানে মাইনাস হয়ে যাওয়া মানে হাইপার পোলারাইজেশন, হাইপার পোলারাইজ করে দেয়। তো সেই জন্য এই ব্যাক ফায়ারিংটা হয় না, মানে উল্টো দিকে মানে সোডিয়াম চ্যানেলস গুলো খোলে না। আরো একটা কারণ আছে যে কারণে খোলে না, সেটা বলতে গেলে একটু আরো অনেক বেশি ডিটেলে যেতে হবে। আচ্ছা আমি বলেই দিচ্ছি, বাট এটা তোদের অতটা লাগবে না। মানে বেসিক্যালি সোডিয়াম চ্যানেলের দু রকম গেটিং থাকে এই সোডিয়াম চ্যানেলগুলো। একটা হচ্ছে এই ভেতরের গেটিংটা যেটা ভোল্টেজ গেটেড ওয়েতে খোলে, খুলে যখন সোডিয়াম ঢোকে মেমব্রেনটা যখন পজিটিভ হয় তখন কি হয়, এর একটা এই ফেসে আর একটা গেট থাকে। ঠিক আছে, এরকম হাতুড়ির মতো একটা গেট থাকে, গেটিং থাকে, এইটা গিয়ে বন্ধ করে দেয় এই চ্যানেলটাকে। মানে ধর ভেতরটা খোলা থাকলেও ইনকেস তখনও ভেতরটা খোলা আছে কিন্তু এই হাতুড়ির মতো এই যে বা ধর এরকম একটা কি বলে বলের মতো যে এই ব্লকারটা, এটা গিয়ে এই ফেসটাকে ব্লক করে দেয়, তো সোডিয়াম আর ঢুকতে পারে না। ঠিক আছে, তো সেই কারণে ব্যাকফায়ারিংটা হয় না, এই দুটো কারণে। নাহলে পোটেনশিয়াল দুদিকেই যেত, মানে নার্ভ ইম্পালস দুদিকেই ট্রান্সমিট করতো, সেটা হয় না, নার্ভ ইম্পালস একটা দিকেই ট্রান্সমিট করে, সেটা হচ্ছে তোর অ্যাক্সন টার্মিনালের দিকে, সেল বডির দিকে যায় না, রেট্রোগ্রেড ট্রান্সমিশন হয় না। ঠিক আছে, এবার এই যে পটাশিয়াম গুলো বেরিয়ে গেল, এই পটাশিয়াম গুলোকে আবার ভেতরে যে ঢোকাতে হবে তো, নাহলে নেক্সট টাইম আবার কি করে হবে, তাই তো? সেই কাজটা করে হচ্ছে এইটা, এই সোডিয়াম পটাশিয়াম অ্যান্টিপ্রোটন। ঠিক আছে, যে বাইরে যে পটাশিয়াম গুলোকে বেরিয়ে গেছে সেই পটাশিয়াম গুলোকে আবার ভেতরে ঢুকিয়ে আনে। ওকে, আচ্ছা এই নার্ভস ইকুয়েশন এইসব লাগবে না তোদের, মানে নেটের জন্য লাগবে না, পড়তে গেলে তো অনেক কিছুই পড়া যায়। আচ্ছা নার্ভ ইম্পালস যখন ধর এইখান থেকে, মানে এটা তো ধর একটা পোর্শন নিউরনের, এখান থেকে ফাইনালি এসে যখন এই একদম টার্মিনালে আসে তখন কি হয়, এখানে কিছু ক্যালসিয়াম চ্যানেলস থাকে। ঠিক আছে, মানে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলস থাকে। এই নার্ভ ইম্পালস যখন ফাইনালি এখানে এসে রিচ করে তখন ওই ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলস গুলো খুলে যায়, তো হিউজ অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ইনফ্লাক্স হয় এখানে সাইন্যাপটিক টার্মিনালে। এটা হচ্ছে প্রি সাইন্যাপটিক মেমব্রেন, এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। তো এই প্রি সাইন্যাপটিক পোর্শনে যখন ক্যালসিয়াম ঢোকে তখন ও কি করে, এই ভেসিকেল গুলোকে মানে নিউরো ট্রান্সমিটার ফিল্ড ভেসিকেল গুলোকে প্রি সাইন্যাপটিক মেমব্রেনের সঙ্গে ফিউজ করায়। ঠিক আছে, তো এটা ক্যালসিয়াম ঢুকলে তখনই হয়। ফিউজ করলে কি হয়, নিউরো ট্রান্সমিটার গুলো বেরোয়, বেরিয়ে এই পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের লাইগ্যান্ড গেটেড চ্যানেলে বাইন্ড করে। এবার এটা যদি পজিটিভ নিউরো ট্রান্সমিটার হয় তাহলে মানে কি বলবো ক্যাটায়ন চ্যানেলস খুলে যাবে, যেমন ধর সোডিয়াম চ্যানেলস, তো সোডিয়াম ঢুকবে, ঢুকলে আবার এই নিউরনটাতে এই সাইকেলটা শুরু হবে, এই নার্ভ ইম্পালস ট্রান্সমিশনের সাইকেলটা শুরু হবে। আর এটা যদি নেগেটিভ নিউরো ট্রান্সমিটার হয় তাহলে কি হবে, এখানে কোন একটা অ্যানায়ন চ্যানেল খুলে যাবে, মোস্টলি এটা ক্লোরিন চ্যানেলস হয়, যেমন গাবা একটা নেগেটিভ নিউরো ট্রান্সমিটার, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। তো ও কি করে, ও ক্লোরিন চ্যানেলস কে খুলে দেয়। তো ক্লোরিন ঢুকলে কি হয়, এই ভেতরটা আরো বেশি নেগেটিভ হয়ে যায়, তো তাই জন্য মানে নিউরনটা আরো বেশি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে,
এবার এই যেটা স্যার এই যে এক্সাইটেটরি আর এই যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার আছে, এটাও কি এই 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 সব কারণের জন্য কিছু আছে? আরেকবার বলবি? স্যার এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার আর ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার যেগুলো আছে না, হুম। মানে এগুলো তো মানে এরকম হয় না, মানে এটা কি ওটার জন্যই হচ্ছে, মানে কি ক্লোরাইড শিফট, মানে ক্লোরাইড বেশি করে বার করছে বা ওই নেগেটিভ করে দিচ্ছে, সেই জন্যই কি এগুলোকে ডিস্টিংগুইশ করছে এক্সাইটারি বা ইনহিবিটরের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে একটা মানে নিউরনকে এক্সাইট করে একটা টাইপ অফ নিউরোট্রান্সমিটার, একটা টাইপ অফ নিউরোট্রান্সমিটার নিউরনকে ইনহিবিট করে। ঠিক আছে? নেগেটিভ আয়ন ঢুকলে ইনহিবিট হবে, আর পজিটিভ আয়ন ঢুকলে এক্সাইটেড হবে। মানে পজিটিভ আয়ন ঢুকলে ইম্পালসটা কন্ডাক্ট করবে, নেগেটিভ আয়ন ঢুকলে আরো মানে ওর ইম্পালস কন্ডাক্ট করতে প্রবলেম হবে। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, এই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের উপরে অনেক কিছু পড়া যায়। ঠিক আছে? এর নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের উপরে মানে খুব এলিগেন্ট একটা মেকানিজম আছে। বেসিক্যালি এটা কিরকম থাকে, যদি উপর থেকে দেখিস সেক্ষেত্রে এরকম দেখায়, মানে এরকম পাঁচটা ওর, মানে এটা পেন্টামারিক স্ট্রাকচারে পাঁচটা এরকম পোর্শন আর্ম থাকে। ঠিক আছে? এর প্রত্যেকটা থেকে এরকম অ্যামাইনো অ্যাসিডের সাইড চেন, আমি এই জায়গাটা দেখাচ্ছি। ঠিক আছে? এই প্লেনটা। ওকে, মানে এখান থেকে যদি ধর আমি এই জায়গাটা কেটে দিই, তাহলে এই প্লেনটা উপর থেকে দেখছি। হাইড্রোফোবিক চেনগুলো এরকম হবে, মানে আয়ন অ্যামাইনো অ্যাসিডস এর সাইড চেনগুলো এই চ্যানেলটাকে এইভাবে ব্লক করে রাখে। যখন এইখানে এসে অ্যাসিটাইল কোলিন বাইন্ড করে তখন এর একটা কনফর্মেশন চেঞ্জ হয়। কিরকম? এই প্রত্যেকটা যে সাব ইউনিট না, পেন্টামারিক স্ট্রাকচার তো, প্রত্যেকটা সাব ইউনিট এদিকে ঘোরে, মানে ক্লকওয়াইজ ঘুরে যায়। ঘুরে গেলে কি হয়, এগুলো এদিকে এদিকে ঘুরে যায়। মানে ধর এটা এরকম ভাবে ঘুরলো, বা এটাও আরো ঘুরলো। তো এই সাইড চেন গুলো কি হয়, তখন বাইরের দিকে চলে যায়। মানে এটা ধর একটু এদিকে চলে গেল, এটাও ধর আরেক, এইটাও ধর একটু এদিকে শিফট হলো, তখন এই ভেতরের রিজিয়নটা ওপেন হয়ে যায়। ঠিক আছে? বুঝলি? হয়ে গেলে এখান দিয়ে সোডিয়াম চ্যানেল ঢোকে। ওকে, অ্যান্ড এরই একটা আরেকটা মেকানিজম আছে, যখন ঢুকে যায়, মানে ইনিশিয়ালি সোডিয়াম গুলো ঢুকছে, যখন এই জায়গাটা পজিটিভ হচ্ছে, তখন এখানে ওই আরেকটা গেট থাকে যেটা গিয়ে এটাকে বন্ধ করে দেয়, যখন এই জায়গাটা কিছুটা পজিটিভ হয়ে যায়। ওকে, তারপরে গিয়ে আবার ওর কনফার্মেশন চেঞ্জ হয়, দেন ওভারঅল ক্লোজিং হয়, মানে এইভাবে ক্লোজিং হয়। বাট তার আগেই এই গেটটা বন্ধ করে দেয়, মানে এক্সট্রা সোডিয়াম যাতে না ঢোকে। ঠিক আছে? বাট এটার উপর খুব বেশি কিছু তোদেরকে দেবে না। ওকে, আচ্ছা। মানে একটা জিনিস এখানে বলে রাখছি জাস্ট ফর ইনফরমেশন, মানে দু রকম অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর হয়। একটাকে মানে দুটোই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, দুটোতেই অ্যাসিটাইল কোলিন বাইন্ড করলে কাজ করে, বাট একটাকে বলে নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর আর একটাকে বলে মাস্কারিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। এবার এই দুটো নাম কেন দেওয়া হয়েছে, কারণ এই মানে দু রকম অ্যাসিটাইল কোলিনের দু রকম সিনথেটিক ডেরিভেটিভ, বা সিনথেটিক ইন আ সেন্স যে নট ন্যাচারাল টু আওয়ার থিং, মানে আলাদা করে যদি, মানে যেরকম নিকোটিন বা মাস্কারিন। তো সেই নিকোটিন বা মাস্কারিন কি করে, একটা টাইপ অফ রিসেপ্টরে নিকোটিন বাইন্ড করতে পারে, আর বা নিকোটিনিক অ্যাসিড বাইন্ড করতে পারে, আর একটাতে মাস্কারিনিক অ্যাসিড বা মাস্কারিন বাইন্ড করতে পারে। তো ডিপেন্ডিং অন কোন টাইপ অফ অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরে নিকোটিন বাইন্ড করছে, সেটাকে নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর বলে। ঠিক আছে? এবার নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর হচ্ছে আয়ন চ্যানেল বেসিক্যালি, মানে রিসেপ্টর কাম আয়ন চ্যানেল, ওর ভেতর দিয়ে একটা পোর আছে। আর মাস্কারিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর হচ্ছে অন্য জিনিস। মাস্কারিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের কোনো পোর নেই। ও কি করে, ওর সাথে একটা জি প্রোটিন কাপল থাকে, মানে ওটা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর। মনে রাখবি, মাস্কারিনিক অ্যাসিড মানে মাস্কারিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর যেটা, সেটা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর। ওখানে গিয়ে ওই রিসেপ্টরে যদি অ্যাসিটাইলকোলিন বাইন্ড করে ফিজিওলজিক্যাল কন্ডিশনে, তাহলে ও ওর সাথে যে মানে জি প্রোটিন
যেটা থাকে সেই জি প্রোটিনকে অ্যাক্টিভেট করে কাজ করে সেলের মধ্যে। ঠিক আছে, এই দুটোর ডিস্টিংশন কিন্তু একটু মনে রাখিস, অনেক সময় দেয় কোশ্চেন। আচ্ছা, এখানে একটা ছোট ইনফরমেশন দিয়েছি, এটা একটু মনে রাখিস, এটা অনেক সময় সিএস এর অতটা দেয় না এখন, বাট আইসিএমআর বা ডিবিটি তে দিতে পারে। সেটা হচ্ছে এই নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে ব্লক করতে পারে একটা পোটেন্ট নিউরোটক্সিন, সেটা হচ্ছে কিউরেট। ঠিক আছে, এই কিউরেট স্নেক ভেনামে পাওয়া যায়, অনেক স্নেকের ভেনামে। এবং এই কিউরের বেসিক্যালি কি করে, কিউরের হচ্ছে যেহেতু এই নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে ব্লক করে, এবং আমাদের মাসেল ভলেন্টারি মাসেলস গুলো কি হয় যে ভলেন্টারি মাসেলস মুভ করার জন্য আহ, মানে মাসেল মানে নার্ভ থেকে নার্ভ মাসেল যে জাংশন, মানে নার্ভ তো মাসেল গুলোকে এক্সাইট করে, তো নার্ভ মাসেল জাংশনে অ্যাসিটাইলকোলিন রিলিজড হয়। সেটা বেসিক্যালি মাসেলের যে মেমব্রেন সেখানে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরে বাইন্ড করে, দেন সোডিয়াম চ্যানেল খুলে দেন মাসেলকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে, বাট যেহেতু এই কিউরের কি করে এই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে ব্লক করে দেয়, এবং শুধু কিন্তু এটা নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে ব্লক করতে পারে, নট দ্য মাস্কারিনিক। ঠিক আছে, অনেক সময় কোশ্চেনে দেয় যে কিউরের কোন টাইপ অফ অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে ব্লক করতে পারে। তো যেহেতু এই নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরকে ব্লক করে দিচ্ছে মাসেল মেমব্রেনে, তাই জন্য মাসেল কি করে অ্যাক্টিভেট হতে পারে না। তো আমাদের বডি পশ্চার মেনটেন করার জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মাসেল টোন দরকার হয়। ঠিক আছে, মানে আমরা ধর হাঁটা চলা করছি না বা কোনো কাজ করছি না, স্টিল আমাদের বডির মাসেল গুলো একটা স্পেসিফিক টোন মেনটেন করে, মানে একটা সার্টেন লেভেল অফ কন্ট্রাকশন মেনটেন করে। না হলে কি হবে, যে এরকম যখন কিউরের ইনজেক্ট করা হয় কারোর মধ্যে, ঠিক আছে, তখন কি হয়, মাসেল ওই টোনটা হারিয়ে যায়। ঠিক আছে, বডি ফ্ল্যাসিড হয়ে যায়, মানে একদমই কোনো রকম মুভ করতে পারবি না। ঠিক আছে, মানে বডি প্যারালাইজড হয়ে যায় বেসিক্যালি। এবং এই কিউরের থেকে ডেথ হয়, এবং কিউরের থেকে ডেথ কেন হয়, কারণ সেই ডেথটা হয় হচ্ছে রেসপিরেটরি মাসেল ফেলিয়ারের জন্য। ঠিক আছে, আমাদের রেসপিরেটরি মাসেল লেও মানে নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর আছে, ওই রেসপিরেটরি মাসেল ফেল করে রেসপিরেটরি ব্লক হওয়ার জন্য এই কিউরের রিলেটেড ডেথটা হয়। তো এই কিউরের স্নেক ভেনামে পাওয়া যায়, এটা অনেক ট্রাইব যারা আছে তারা ওই ওদের কি বলবো বর্ষা বা ওই তীরের আগায় মানে ডগায় লাগিয়ে রাখে এজ এ পয়জন, এবং ওটা দিয়ে ওরা হান্ট করে, মানে কোনো অ্যানিমালকে ওটা দিয়ে কি বলবো হান্ট করলে অ্যানিমালটা বেসিক্যালি মুভ করতে পারে না, মানে অ্যান্ড তারপরে রেসপিরেটরি ফেলিওরের জন্য মারা যায়, তারপর ওরা ওটাকে ধরে নিয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে এর স্টোরি, মানে স্টোরি ইন সেন্স যে ফ্যাক্টস গুলো বললাম ওগুলো মনে রাখিস অ্যাটলিস্ট, ওগুলো অনেক সময় কোশ্চেনে দেয়। আচ্ছা, এবার এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে সিলেক্টিভিটি, এবং স্পেশালি এটা দেখানো হয় যে মানে কোন একটা আয়ন চ্যানেল ধর প্রথমত পজিটিভ আর নেগেটিভের জন্য কি করে সিলেক্টিভ হয়। তো সেটা হয় হচ্ছে যে ধর যদি পজিটিভ আয়নস এর জন্য চ্যানেল হয়, তাহলে ভেতরের দিকে যে অ্যামাইনো অ্যাসিডস গুলোর সাইড চেন গুলো থাকে সেগুলো নেগেটিভ হয়। আমি বলেছিলাম যে কিছুক্ষণ আগেই বললাম যে এখানে এরকম লাইনিংটা মানে চ্যানেলের লাইনিং গুলোতে নেগেটিভলি চার্জড গ্রুপ থাকে অ্যামাইনো অ্যাসিডস এর সাইড চেনের, তারা কি করে এই পজিটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট করে বাইন্ড করে ভেতরে ঢোকায়। আর উল্টোটা হয়, যদি নেগেটিভ আয়ন চ্যানেল হয় তাহলে এই সাইড চেন গুলো পজিটিভ হয়। এবারে জিনিসটা হচ্ছে যে ধর পটাশিয়াম আর সোডিয়াম আয়ন চ্যানেলের মধ্যে কি করে এই ডিফারেন্সিয়েশনটা হয়। কারণ ধর সোডিয়াম আয়ন চ্যানেলস এর ক্ষেত্রে জিনিসটা সুবিধা, কারণ কি সোডিয়াম পটাশিয়ামের থেকে ছোট, তো সোডিয়াম তার সঙ্গে যে H2O টা বাইন্ড করে থাকে, তো ওটা মানে সোডিয়াম চ্যানেলের যে ডায়ামিটার সেটাতে ফিট করে, তো সোডিয়াম উইথ H2 ঢুকে যেতে পারে। পটাশিয়াম উইথ H2O এর থেকে বড় হয়, তাই জন্য এর মধ্যে দিয়ে ঢুকতে পারে না। সোডিয়াম আয়ন চ্যানেলের সিলেক্টিভিটিটা ইজি, পটাশিয়াম আয়ন চ্যানেলের সিলেক্টিভিটিটা মানে একটু অন্যরকম। কারণ কি পটাশিয়াম আয়ন চ্যানেলের ক্ষেত্রে তো এই অসুবিধাটা হওয়ার কথা, মানে একটা অসুবিধা হওয়ার কথা ছিল, কারণ পটাশিয়াম আয়ন চ্যানেলের তো এই ডায়ামিটারটা অনেকটা বেশি হতো, তাতে তো সোডিয়ামও ঢুকতে পারতো, কিন্তু ঢোকে না। কারণ কি,
পটাশিয়াম আয়ন চ্যানেলের জিনিসটা খুব ইন্টারেস্টিং। পটাশিয়াম আয়ন চ্যানেলের মুখে মানে একদম মানে এই হোলটার মুখে কিছু কার্বনাইল অক্সিজেনের গ্রুপ থাকে, মানে অ্যামিনো অ্যাসিডস এর সাইড চেন থাকে। এই মাইনাস চার্জ গুলো কি করে, এই পটাশিয়াম আয়নের সাথে যে ওয়াটারটা থাকে এই ওয়াটারটাকে ধরে, সরি ওয়াটারটাকে ধরে না, পটাশিয়াম আয়নটাকে ধরে, ঠিক আছে? এবং এই ওরা যখন পটাশিয়াম আয়নটাকে ধরে নেয় তখন ওয়াটারটা পটাশিয়াম আয়ন থেকে রিলিজড হয়ে যায়, ঠিক আছে? এরা বেশি অ্যাট্রাক্ট করে বলে। ওয়াটারটা যখন রিলিজড হয়ে যায় তখন কি হয়, এই পটাশিয়াম আয়নটা ভেতরে ঢুকে যায়, ঠিক আছে? সোডিয়ামের ক্ষেত্রে প্রবলেম, এবং এই ডায়ামিটারটা এতটাই প্রিসাইজ যে এই কার্বনাইল অক্সিজেনের ডিস্টেন্সটা এমনই যে এখানে জাস্ট গিয়ে পটাশিয়াম আয়নটা ফিট করতে পারে, ঠিক আছে? এবং পটাশিয়াম আয়নটা প্রিসাইজলি ফিট করলে তবেই এই ওয়াটারটা এক্সট্রাক্টেড হতে পারবে, ঠিক আছে? সোডিয়াম আয়নের সঙ্গে প্রবলেমটা হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের থেকে অনেকটা ছোট, তো দেখ সোডিয়াম আয়নের সাথে এই ওয়াটার প্লাস সোডিয়ামটা কিন্তু ঢুকতে পারে না, কারণ ওয়াটারটা এই জায়গাতে এসে ব্লক হয়ে যায়, মানে এর ডায়ামিটারটা এমনই যে ওয়াটারটা এরকম ভাবে যদি আসে এখানে এসে আটকে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সোডিয়াম আয়নের থেকে এই কার্বনাইল অক্সিজেনের ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়, মানে রিলেটিভলি বেশি হয়, এবং সেই ক্ষেত্রে কি হয়, এদের মধ্যে অ্যাট্রাকশনটা এতটাও বেশি হয় না যে ওয়াটারটা এক্সট্রাক্টেড হতে পারবে, তাই জন্য সোডিয়াম প্লাস ওয়াটার ঢুকতে পারে না, ও বেরিয়ে যায় পুরোটা। তো তাই জন্য সিলেক্টিভিটি অফ পটাশিয়াম আয়ন চ্যানেলস ইজ আ বিট মোর, কি বলবো, সফিস্টিকেটেড বা বিট মোর এলিগেন্ট দেন সোডিয়াম চ্যানেলস। তো এই ব্যাপারটা বুঝতে পারলি কি বললাম? কারোর কোনো কনফিউশন আছে? আচ্ছা, তো না থাকলে এগোই। আচ্ছা, এইসব মনে রাখার কোনো দরকার নেই, এইসব স্ট্রাকচার কিন্তু মনে রাখতে যাস না, এগুলো জাস্ট বইতে দিয়েছে বলে। আচ্ছা, সোডিয়াম পটাশিয়াম পাম্পের কথা তো আমি বলেছিলাম, বাট অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে, হ্যাঁ, এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের যে জায়গাটা আমি বললাম যে কিভাবে সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্ট হয় সেই জায়গাটা তো ইম্পর্টেন্ট, বাট আর একটা জায়গা একটু তোরা মনে রাখিস, সেটা হচ্ছে যে এটা থেকে খুব বেশি যে কোশ্চেন দেয় তা নয়, মানে একবারই মনে হয় দিয়েছিল। প্রথমত একটা জিনিস হচ্ছে এর বিটা সাব ইউনিটটা গ্লাইকোসাইলেটেড হয়, তো কোশ্চেনে দিতে পারে যে এর কোন সাব ইউনিটটা গ্লাইকোসাইলেটেড হয়, তো এর আলফা বিটা সাব ইউনিটের মধ্যে বিটাটা গ্লাইকোসাইলেটেড হয়। আর একটা যেটা অনেক সময় দেয় সেটা হচ্ছে যে এই ফসফোরাইলেশনটা কোন সাইডে হয়, সেটা হয় হচ্ছে জেনারেলি এই বিটা সাইডে, বিটা সাব ইউনিটে, ঠিক আছে? তো এটা মানে দেওয়ার চান্স খুব কম, বাট মানে মনে হয় একবারই দিয়েছিল তাই জন্য বলে দিলাম, ঠিক আছে? আর এছাড়াও আরো অনেক রকমের অ্যাক্টিভ ট্রান্সপোর্টার আছে, ক্যালসিয়ামের ক্ষেত্রে আছে। একটা খুব প্রমিনেন্ট এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে হয়। তো হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন মানে স্টমাকের যে লুমেনটা, ঠিক আছে, লুমেনের মধ্যে পিএইচ খুব কম হয়, মানে পিএইচ 2 to 3 থাকে, মানে হাইলি অ্যাসিডিক, মানে সেই অ্যাসিডিক, মানে সেটা যদি ধর মার্বেলের মেঝেতে ফেলিস, মানে করোড করে দেবে মার্বেলের মেঝে, মানে দাগ হয়ে যাবে, ঠিক আছে? তো এতটাই অ্যাসিডিক হয়। তো সেই অ্যাসিডিটি মানে অ্যাসিডিক কন্ডিশনটা কিভাবে মেনটেন মানে তৈরি করে, সেটা তৈরি করে হচ্ছে স্টমাক কি করে, ওর ধর এই তো ধর স্টমাকে এসে এরকম ডিসটেন্ডেড থাকে এরকম, হ্যাঁ, একটু ভুলভাবে আঁকলাম, এরকম ডিসটেন্ডেড থাকে, যাই হোক এরকম। ধর এই যে লুমেনের জায়গাটা, এখানে কি হয় যে সেলগুলো কি করে এইচ প্লাস কে কন্টিনিউয়াসলি এই লুমেনের মধ্যে ইফ্লাক্স করতে থাকে, মানে সেলের ভেতর থেকে লুমেনের মধ্যে বার করতে থাকে, বার করে করে এই জায়গাতে এইচ প্লাস এতটাই কনসেন্ট্রেট করে যে পিএইচটা 2 to 3 হয়ে যায়। এবং এই এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এইচ প্লাস কে বার করার জন্য কে কাজ করে, হাইড্রোজেন পাম্প, ঠিক আছে? এই জন্য
স্টমাকের ক্ষেত্রে হাইড্রোজেন পাম্পের গুরুত্ব খুব বেশি। এবং এই অ্যাসিডিটি যেটা, মানে আমাদের অনেক সময় অ্যাসিডিটি হয় না, তার জন্য ইনো খাওয়া খেতে বলে, বা অনেক সময় অনেক রকমের মানে অন্যান্য টাইপ অফ ড্রাগস নিতে বলে। বা যাদের ধর খুব বেশি মানে ইনো বা ওই ধরনের, তো অনেক সময় ওগুলো কি করে, ওগুলো বেসিক্যালি মানে অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে। ওরা বেসিক্যালি একটা, কি বলবো, বেস বেসিক কম্পাউন্ডস থাকে ওর মধ্যে, ঠিক আছে? ওটা এক্সেস হাইড্রোজেনটাকে নিউট্রালাইজ করে। বাট অনেকের ধর যাদের একটু আলসারের প্রবলেম থাকে বা ক্রনিক আলসারের প্রবলেম থাকে, বা ধর এত বেশি অ্যাসিডিটি হয়ে গেছে কোনো কারণে, বা কিছু প্রবলেম হচ্ছে যেটা ওই ধরনের ইনো বা ওগুলো দিয়ে মানে ঠিক হবে না, সেক্ষেত্রে একটা টাইপ অফ ড্রাগ ইউজ করা হয়। সেই ড্রাগটা কি করে, এই এইচ প্লাস পাম্পকে ইনহিবিট করে, ঠিক আছে? এইচ প্লাস পাম্পকে ইনহিবিট করে মানে অ্যাসিডিটিটাকে ব্লক করতে হয়, মানে এক্সেস অ্যাসিডিটি যদি হয়ে যায়, ঠিক আছে? বা আলসার ট্রিটমেন্টে ইউজ করা হয়। আচ্ছা, আর ক্যালসিয়াম পাম্পও কি করে, ক্যালসিয়াম পাম্প সেলের ভেতর থেকে সেলের বাইরে ক্যালসিয়ামকে এক্সপোর্ট করে, ঠিক আছে? মানে যেটা উম, মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ ক্যালসিয়াম হয়। আচ্ছা, আর একটা টাইপ অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে যেখান থেকে মাঝে মাঝেই কোশ্চেন দেয়, ঠিক আছে? তো মানে এভরি অল্টারনেটিভ ইয়ার বা ইভেন পরপর দুটো ইয়ারেও তুই দেখতে পাবি। সেটা হচ্ছে এবিসি টাইপ অফ ট্রান্সপোর্টার, ঠিক আছে? এবিসি মানে হচ্ছে, এবিসি স্ট্যান্ডস ফর এটিপি বাইন্ডিং ক্যাসেটস, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে ওই ট্রান্সপোর্টারটার মানে ছবি, মানে এটা ডাইমার ফর্মে দেখিয়েছে। এইটা হচ্ছে একটা ইউনিট, ঠিক আছে? এই জায়গাগুলো হচ্ছে, এই জায়গাটা হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট, মানে এটা একটা ডাইমার ফর্মে থাকে, ঠিক আছে? এই এটিপি বাইন্ডিং সাইট আছে, এটা একটা ক্যাসেট ফর্মে থাকে, মানে পরপর পরপর এরকম এটিপি বাইন্ডিং সাইট থাকে কয়েকটা, তাই জন্য এটাকে এটিপি বাইন্ডিং ক্যাসেট বলে ওই রিজনটাকে, এবং সেই জন্য এটাকে এটিপি এবিসি টাইপ অফ এবিসি ট্রান্সপোর্টার বা এবিসি টাইপ ট্রান্সপোর্টার বলে। তো এটা হচ্ছে একটা ফ্যামিলি অফ প্রোটিনস, মানে এর ভেতরে, এর আন্ডারে অনেক রকম প্রোটিন আছে, ঠিক আছে? এগুলো বেসিক্যালি ব্যাকটেরিয়াতে পাওয়া যায় অনেক সময়। তো ব্যাকটেরিয়াতে কি করে, এরা বেসিক্যালি ওয়াইড রেঞ্জ অফ যে নিউট্রিশন মলিকিউলস গুলো, মানে ধর আয়ন, সুগার, অ্যামাইনো অ্যাসিড সবকিছুই সেলের মধ্যে ঢোকাতে হেল্প করে, ঠিক আছে? মানে জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নিবি। মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এবিসি টাইপ অফ ট্রান্সপোর্টার সেলের ভেতরে নিউট্রিয়েন্টস কে কনসেন্ট্রেট করতে হেল্প করে, বাইরে থেকে ভেতরে ঢোকায়। আর ইউক্যারিওটিক সেলস এর ক্ষেত্রে অনেক সময়, স্পেশালি ক্যান্সারের ক্ষেত্রে এটা দেখা যায়, বিভিন্ন ক্যান্সার সেল কিছু টাইপ অফ এবিসি ট্রান্সপোর্টারকে এক্সপ্রেস করে সেলের মেমব্রেনে। ওরা কি করে, ওরা উল্টো জিনিস করে। ওরা কি করে যে সেলের ভেতরে যদি তুই কেমোথেরাপি করছিস, তুই একটা থেরাপিউটিক ড্রাগ দিয়েছিস, সেটা ক্যান্সার সেলকে মারার কথা, কিন্তু সেলের ভেতরে ঢোকা মাত্রই, মানে সেলের ভেতরে যেই না তোর মলিকিউলসটা ঢুকেছে, ধর মানে ড্রাগ মলিকিউলসটা ঢুকেছে, এবিসি টাইপ অফ ট্রান্সপোর্টার গুলো কি করে, এই মলিকিউলসটাকে বের করে দেয় সেল থেকে। বাইরে কিন্তু অলরেডি মলিকিউলস অনেক বেশি আছে, স্টিল এই ট্রান্সপোর্টার গুলো কি করে, এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এই মলিকিউলস যেটা ভেতরে ঢুকছে এটাকে বাইরে বের করে দেয়। এখানে কিন্তু জিনিসটা উল্টো ব্যাকটেরিয়ার থেকে। তো এই টক্সিক মলিকিউলস গুলোকে বাইরে বের করে দেয় বলে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, ঠিক আছে? আমরা যেটা বলি না, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ক্যান্সার বা টোটাল ড্রাগ রেজিস্ট্যান্স ক্যান্সার, তো এটা এই কারণে, এই টাইপ অফ ট্রান্সপোর্টারের জন্য হয়। তো অনেক সময় কোশ্চেন দেয় যে উম, এই ক্যান্সার সেলস এর ক্ষেত্রে যে ড্রাগ রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, সেটা কোন টাইপ অফ ট্রান্সপোর্টারের জন্য হয়, বা তার জন্য কে দায়ী? সেটার জন্য দায়ী হচ্ছে এবিসি টাইপ অফ ট্রান্সপোর্টার, ঠিক আছে? এবার এরা কি করে এক্স্যাক্টলি ওই ড্রাগকে রেকগনাইজ করে বা হেনা তেনা, এইসব তোদের না জানলেও চলবে, ওগুলো তোদের লাগবে না, জাস্ট এইটুকু জানলেই হবে। আর আর একটা টাইপ অফ এবিসি ট্রান্সপোর্টার আছে আমাদের বডিতে, মানে হিউম্যান বডিতে যদি বলি, তো সেটা হচ্ছে সিএফটিআর,
ঠিক আছে, সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন কন্ডাক্টেন্স রেগুলেটর। ওকে, এটা সিস্টিক ফাইব্রোসিস ডিজিজের ক্ষেত্রে আইসোলেট করা হয়েছিল বা জানা গেছিল, তাই জন্য এটা এরকম নাম দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি লাং এর মধ্যে আহ, একটা রিসেপ্টর থাকে, মানে এপিথেলিয়াল সেলসে, যেটা কি করে ক্লোরিন চ্যানেল, মানে বেসিক্যালি এটা ক্লোরিন ট্রান্সপোর্ট করে। ঠিক আছে, এবার এর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই এই রিসেপ্টরটা বোথ এটিপি অ্যান্ড সিএমপি লাগে মানে অ্যাক্টিভেট হওয়ার জন্য। ঠিক আছে, মানে সিএমপি ডিপেন্ডেন্ট ফসফোরিলেশনও লাগে, আবার এটিপি হাইড্রোলিসিসও লাগে ওপেন করার জন্য, যাতে ক্লোরিন আয়ন ট্রান্সপোর্ট হতে পারে। এবার এইটার ইম্পর্টেন্স কেন এত বেশি তার, এবং কোশ্চেনেও কেন এত দেয়, কোশ্চেন যেটা দেয় যে এই সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে কি আয়ন চ্যানেলের প্রবলেম হয়, সেখানে তো হয়তো দিল সোডিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল, ক্লোরিন চ্যানেল। তো ক্লোরিন চ্যানেলের প্রবলেম হয়, মানে একটা সিঙ্গেল মিউটেশন হয় যেটার জন্য এর ফাংশনটা পুরোটাই অফ হয়ে যায়, মানে ডিসরেগুলেটেড হয়ে যায়, ওর ক্লোরিন আয়ন ট্রান্সপোর্ট করতে পারে না। সেক্ষেত্রে ফেটাল ডিজিজ হয়, যেটা মানে ফাইব্রোসিস হয় লাংসে, তো তখন আর বাঁচানো যায় না। তোরা যদি পড়তে চাস পড়তে পারিস, এটা সিস্টিক ফাইব্রোসিস ডিসঅর্ডারের ক্ষেত্রে বলা আছে। ঠিক আছে, এবং এটা হলে বেসিক্যালি মানে খুব আর্লি ডেথ হয়, মানে লাং প্রপারলি ডেভেলপ করতে পারে না। ঠিক আছে, তো সেই সিস্টিক ফাইব্রোসিস বা সিএফটিআর প্রোটিন থেকে কিন্তু প্রতি অল্টারনেটিভ ইয়ারে বা প্রায় মানে ইভেন সাবসিকুয়েন্ট মানে পরপর দুটো ইয়ারেও কোশ্চেন এসছে যে এটা কোন, মেইনলি কোশ্চেনটা এটাই আছে যেটা কোন আয়নকে ট্রান্সপোর্ট করে। আচ্ছা, এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ড্রিভেন আয়ন গ্রেডিয়েন্ট, মানে যেটা বলেছিলাম যে গ্লুকোজ ট্রান্সপোর্ট করে। এবার লিভারে যেটা গ্লুকোজ ট্রান্সপোর্টার দেখিয়েছিলাম সেটা হচ্ছে জাস্ট গ্লুকোজকে ট্রান্সপোর্ট করে, মানে যেদিকে গ্লুকোজ বেশি আছে সেদিক থেকে অন্যদিকে গ্লুকোজকে ট্রান্সপোর্ট করে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্টেস্টিনাল লুমেনের ক্ষেত্রে গ্লুকোজ ট্রান্সপোর্টার। ঠিক আছে, এই গ্লুকোজ ট্রান্সপোর্টারটা কিন্তু শুধু গ্লুকোজকে ট্রান্সপোর্ট করতে পারে না, এর জন্য সোডিয়ামও লাগে, মানে গ্লুকোজও লাগে, সোডিয়ামও লাগে। এবার এটা অ্যাক্টিভ কেন বলছে আমি তোদেরকে বোঝাবো, তার আগে এই জিনিসটা দেখাই। ইন্টেস্টিনাল লুমেনের ক্ষেত্রে এই যে সেলটা, এটাকে বেসিক্যালি এর দুটো ফেস থাকে বেসিক্যালি। ঠিক আছে, এগুলোকে পোলারাইজড সেল বলে। পোলারাইজড কেন, এর দুটো ফেস থাকে, দুটো ফেস দু রকম হয় ইন আ সেন্স। এই ইন্টারলুমিনাল সাইডে যে প্রোটিনস গুলো থাকে, মানে যে ট্রান্সপোর্টার্স গুলো থাকে, সেগুলো আলাদা হয় দেন এই বেসাল বা বেসোল্যাটারাল সাইড। এই বেসাল বা বেসোল্যাটারাল সাইডে কিছু আলাদা প্রোটিন থাকে, এখানে কিছু আলাদা প্রোটিন থাকে, এবং এই প্রোটিন গুলো এই দিকের প্রোটিনের সঙ্গে মিক্স করে না কেন, তার কারণ হচ্ছে এই টাইট জাংশন। এই পোলারাইজড সেলের মধ্যে টাইট জাংশন থাকে, যেটা এই একটা দিকের মানে টাইট জাংশনের একটা দিকের প্রোটিন গুলোকে অন্য দিকের প্রোটিনের সঙ্গে মিক্স করতে দেয় না, মানে ডিফিউশন হতে দেয় না। ঠিক আছে, অ্যাক্রস দ্য মেমব্রেন। এবার এটা একটা মানে সেকশন হিসেবে দেখাচ্ছে, মানে এটা ধর পুরো এরকম ভাবে বক্সের মতো একটা সেল। এবার লুমিনাল সাইডে কি হয়, আচ্ছা আগে এই বেসোল্যাটারাল সাইডের জিনিসটা বলি। বেসোল্যাটারাল সাইডে কি হয়, একটা সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে। সেটা কি হয়, তো এখানে তিনটে সোডিয়ামকে সেল থেকে বের করে দেয়, দুটো পটাশিয়ামকে সেলের ভেতরে ঢোকায়। এবার তাতে কি হয়, সেলের ভেতরে একটা সোডিয়াম গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়। ঠিক আছে, যেহেতু সোডিয়াম গুলো বেরিয়ে যাচ্ছে তাই জন্য একটা সোডিয়াম গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়। তো সেইটাকে পূরণ করার জন্য কি হয়, এই কাজটা হয়। যেহেতু সোডিয়াম বের করে দেওয়ার জন্য ভেতরে সোডিয়াম কমে যাচ্ছে, তাই জন্য বাইরে থেকে ভেতরে সোডিয়াম ঢুকতে পারবে, এবং যখনই বাইরে থেকে ভেতরে সোডিয়াম ঢুকতে পারে তখন কি হয়, ও গ্লুকোজকে নিয়ে ঢোকে। মানে ট্রান্সপোর্টারটা এমনই যে সোডিয়াম প্লাস গ্লুকোজ, একটা গ্লুকোজ আর দুটো সোডিয়াম একসাথে বাইরে থেকে ভেতরে ঢোকে। ঠিক আছে, মেকানিজমটা আগের মতোই।
যে বাইরের ফেসটা খোলা থাকে, গ্লুকোজ আর সোডিয়াম বাইন্ড করে, আবার এটা বন্ধ হয়ে যায়, ভেতরের দিকটা খুলে যায়। এইভাবে গ্লুকোজ আর সোডিয়ামকে ভেতরে ঢোকায় এবং কন্টিনিউয়াসলি সোডিয়ামটা আয়নস গুলোকে বের করতে থাকে, তাই জন্য সোডিয়াম গ্রেডিয়েন্টটা মেনটেন হয়। এবার তাহলে এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কেন? এখানে তো কোনো এটিপি ইউজ হচ্ছে না, তাই তো? মানে এখানে তো জাস্ট গ্লুকোজ আর সোডিয়াম বাইন্ড করছে, ভেতরে ঢুকছে, এখানে তো কোনো এটিপি ইউজ হচ্ছে না। এটিপিটা ইউজ হচ্ছে এইখানে, ঠিক আছে? এবার যেহেতু এইটা না হলে এই জিনিসটা হবে না, তো তাই জন্য মানে ওভারঅল জিনিসটাতে বলা হয় যে এনার্জি ইউজ হচ্ছে, তো তাই জন্য এটাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ বলেই ধরা হয়, ঠিক আছে? যদিও এই ট্রান্সপোর্ট মানে গ্লুকোজের এই ট্রান্সপোর্টারটা ডাইরেক্টলি এটিপি ইউজ করে না, কিন্তু এর ট্রান্সপোর্ট করার জন্য যেহেতু এটিপি কে ইউজ করতে হয়, তাই জন্য পুরো জিনিসটাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলে। এবার অনেক সময় কোশ্চেনে খুব গুলিয়ে দেওয়ার জন্য কোশ্চেন দেয় যে গ্লুকোজের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অনেকভাবে দিতে পারে। গ্লুকোজের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কোথায় হয়? ইন্টেস্টিনাল লুমেনে হয়, ঠিক আছে? গ্লুকোজের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কোনো আয়ন মানে তার সঙ্গে অন্য কোনো আয়ন ট্রান্সপোর্ট হয় কিনা এটাও দিতে পারে। তো ফেসিলিটেটেড ডিফিউশনে গ্লুকোজের সাথে কেউ ট্রান্সপোর্ট হয় না, শুধুই গ্লুকোজ ট্রান্সপোর্ট হয়। বাট গ্লুকোজের অ্যাক্টিভ ট্রান্সপোর্টে গ্লুকোজের সাথে সোডিয়াম ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে? বেসিক্যালি এটা হচ্ছে একটা রেগুলেশন। এই সোডিয়ামটা আর কিছুই না, সোডিয়ামটা ভেতরে না ঢুকলে কোনো প্রবলেম হতো না গ্লুকোজের সাথে, বাট এটা জাস্ট একটা রেগুলেটরি মেকানিজম, ঠিক আছে? আর এইদিকে বেসোল্যাটারাল সাইডে আবার গ্লুকোজের ফেসিলিটেটেড ডিফিউশন হয়, কারণ বাইরে থেকে ভেতরে যখন গ্লুকোজ ঢুকছে, ভেতরে তো গ্লুকোজের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, আর এদিকে কন্টিনিউয়াসলি ব্লাড স্ট্রিম আছে, তো এখানে যে গ্লুকোজ বেরোচ্ছে ব্লাড নিয়ে বেরিয়ে যাচ্ছে, তো তাই জন্য ভেতরে যেহেতু কনসেন্ট্রেশন বেশি, বাইরে কম, তাই জন্য ভেতর থেকে বাইরে যখন মানে এই বেসোল্যাটারাল সাইডে যখন সেলের ভেতর থেকে বাইরে গ্লুকোজটা বেরোচ্ছে, সেটা ফেসিলিটেটেড ডিফিউশন হয়। তো তাহলে কি হচ্ছে, ইন্টেস্টিনাল এপিথেলিয়ামের যে সেলস গুলো তার লুমিনাল সাইডে গ্লুকোজের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, আর বেসোল্যাটারাল সাইডে গ্লুকোজের প্যাসিভ ট্রান্সপোর্ট হয়, মানে ফেসিলিটেটেড ডিফিউশন হয়। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবি। এটাও অনেক সময় দেয় যে ইন্টেস্টিনাল লুমিনের হয়তো কোনটা ট্রু বা ফলস হিসেবে দিল, তো দিল হয়তো ইন্টেস্টিনাল লুমিনের এপিক্যাল সাইডে গ্লুকোজের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, বেসোল্যাটারাল সাইডে ফেসিলিটেটেড ডিফিউশন হচ্ছে, সো ইট ইজ ট্রু। যদি উল্টো বলে তাহলে ফলস হবে, ঠিক আছে? আরো টাইপ অফ অ্যাক্টিভ অ্যান্টিপোর্টার আছে, যেমন সোডিয়াম ক্যালসিয়াম আছে, সোডিয়াম মানে প্রোটন ট্রান্সপোর্টারও আছে, ঠিক আছে? বাট আগে যেটা বলেছিলাম যে ওই স্টমাকের ক্ষেত্রে কিন্তু ওটা হচ্ছে প্রোটন পাম্প, ওটা ডাইরেক্টলি প্রোটনকে মানে ভেতর থেকে বাইরে বের করে, ওটার জন্য কিন্তু কোনো সোডিয়ামের এরকম অ্যান্টিপোর্টের দরকার হয় না। এইটা কোথায় গেল? এই যে এইখানে যে সোডিয়াম সরি প্রোটন পাম্পটার কথা বলেছি, ওটা হচ্ছে বেসিক্যালি পাম্প, ওটা কিন্তু অ্যান্টিপোর্টার নয়। অ্যান্টিপোর্টার আর পাম্পের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, অ্যান্টিপোর্টার একদিকে কোনো একটা মলিকিউলকে নিয়ে যায়, অন্যদিকে অন্য একটা মলিকিউলকে একসাথে নিয়ে আসে, ঠিক আছে? এদিক থেকে এদিকে একটা বেরোয়, এদিক থেকে এদিকে একটা আসে। আর পাম্প মানে হচ্ছে যে কোনো একটাই মলিকিউলকে যে কোনো একদিকে জাস্ট পাম্প করতে থাকবে, মানে বের করতে থাকবে, ওর কিন্তু ওরকম এদিক ওদিক হয় না কিছু, ঠিক আছে? সো এই হচ্ছে ট্রান্সপোর্ট, ঠিক আছে? ট্রান্সপোর্ট থেকে যে ধরনের কোশ্চেন গুলো আসতে পারে আমি বলে দিলাম, এর বাইরে ট্রান্সপোর্ট থেকে কোশ্চেন আসে না, ঠিক আছে? তো ট্রান্সপোর্টের ব্যাপারে এর থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, মানে এই জিনিসগুলো মনে রাখলেই হবে, ট্রান্সপোর্টে এটুকুই যথেষ্ট। তো ট্রান্সপোর্ট থেকে কোশ্চেন প্রতি বছরই আসে, মানে এরকম কোনো ইয়ার নেই যেখানে ট্রান্সপোর্ট থেকে কোশ্চেন আসেনি, ঠিক আছে? তো ট্রান্সপোর্টটাও খুব ভালো করে পড়তে হবে তোদেরকে, মানে খুবই ইজি জিনিস, কিন্তু ওই মানে যদি রিভাইজ না করিস তাহলে কিন্তু মনে থাকবে না।
পরীক্ষায় গিয়ে ভুল হয়ে যাবে, ইজি জিনিসই ভুল হয়ে যাবে। তো পড়বি। আর ট্রান্সপোর্ট থেকে কোনো কোশ্চেন আসে কিনা বল, নেক্সট পোর্শনে যাওয়ার আগে। না বলছি ভোল্টেজ গেটের থেকে আসে না কোনো কোশ্চেন? আসতে পারে, বাট ভোল্টেজ গেটের থেকে মানে কোশ্চেন দেওয়াটা একটু ডিফিকাল্ট। মানে কি দেবে কোশ্চেন, মানে এখানে তো এমসিকিউ বানাতে গেলে ভোল্টেজ গেট থেকে একটু ডিফিকাল্ট দিতে পারে। মানে ধর দিল যে প্রিসাইনেপটিক মেমব্রেনের যে ক্যালসিয়াম চ্যানেল ওপেনিং হয় নার্ভ ইম্পালস কন্ডাকশনের জন্য, সেটা কি ধরনের ক্যালসিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড নাকি লাইগ্যান্ড গেটেড নাকি রকম, এই ধরনের কোশ্চেন দিতে পারে। বা নার্ভ ইম্পালস কন্ডাকশনের জন্য যে সোডিয়াম চ্যানেল ইউজ হয়, সেটা কি ধরনের সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড, এই ধরনের কোশ্চেন। বাট সেগুলো খুবই ইজি, মানে এক্সট্রিমলি ইজি কোশ্চেন। সিএসআই এর অতটা ইজি কোশ্চেন এখন আর দিচ্ছে না, তো যাই হোক দিতেও পারে, ওরকম কোনো ব্যাপার নেই। আর হচ্ছে দাদা ওই টাইপ গুলো থেকে কিছু দিতে পারে, মানে ভি টাইপ না পি টাইপ ট্রান্সপোর্টার না এবিসি টাইপ থেকে কিরকম, বা এফ টাইপ এরকম টাইপের? হ্যাঁ ওই তো বি টাইপ মানে হচ্ছে ভোল্টেজ টাইপ, মানে ভোল্টেজ গেটেড। ঠিক আছে, এবিসি ট্রান্সপোর্টার তো আমি বলেই দিলাম। আর বাকি যেগুলো ট্রান্সপোর্টার আছে সেগুলো পি টাইপ। এই এই তো, আর আর কিছু নেই। আর হচ্ছে এফ টাইপ যে এটিপি সিনথেস ওরকম টাইপের থেকে? হ্যাঁ এফ টাইপটা হচ্ছে বেসিক্যালি, এফ টাইপটা আমি ইচ্ছে করে এখানে বলিনি, কারণ ওইটা কি বলতো, ওইটা হচ্ছে ওই তোর এটিপি সিনথেসিসের সময় ওটা পড়ানো হয়। এফ টাইপটা একটু কমপ্লিকেটেড, মানে এফ টাইপের জন্য মানে আরো অনেক কিছু বলতে হবে। এফ টাইপটা বেসিক্যালি এইরকম ট্রান্সপোর্টে ঠিক কাজে লাগে না, এফ টাইপটা ওই এটিপি সিনথেসিস বা ওই ধরনের ব্যাপারে কাজে লাগে, মানে মেটাবলিজমের ক্ষেত্রে। হ্যাঁ কোশ্চেন আসতেই পারে, কোশ্চেন ঠিক আছে ঠিক এফ আছে। এফ টাইপ থেকে নিশ্চয়ই আসতে পারে। বাট সেটা আহ, আমার যা ধারণ, মানে এতদিন কোশ্চেন দেখে ধারণা আছে সেই ধরনের ওইটা এলে ওই মেটাবলিজমে মেনলি আসতে পারে। হ্যাঁ এফ টাইপ দিয়ে কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা কিরকম বলতো, মানে ধর কোন একটা কোশ্চেন দিল, সেখানে দিল এটা কোন টাইপ অফ ট্রান্সপোর্টার, এবিসি টাইপ নাকি এফ টাইপ না ভি টাইপ, এই ধরনের। সেখানে এফ টাইপটা অ্যান্সার হবে না, জাস্ট ওটা অপশনে থাকবে, মানে সেল বায়োলজি পোর্শনে যদি দেয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাট পড়তে হবে, পড়ানো তো হবে অবভিয়াসলি। আচ্ছা আচ্ছা, এইবার যেটা আমি পড়াবো সেটা হচ্ছে লাস্ট পোর্শন এই চ্যাপ্টারের। সেটা হচ্ছে সেল কিভাবে বাইরের জিনিসকে ভেতরে ঢোকায়। ঠিক আছে, সিম্পলি মানে এই দুটো প্রসেস আছে, মেইনলি দুটো প্রসেস আছে। একটাকে বলে এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিসেরই একটা টাইপ হচ্ছে পিনোসাইটোসিস। মানে কি বলবো, একটা উম, মানে একই জিনিস, মানে জাস্ট মানে আলাদা জিনিসকে এনগালভ করে পিনোসাইটোসিস। আর আর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, এবার এন্ডোসাইটোসিস মানে কি, লার্জ মলিকিউল বা ম্যাক্রোমলিকিউল বা কোনো পার্টিকেলকে সেল যখন এনগালভ করে তখন সেটাকে এন্ডোসাইটোসিস বলে। এবার এন্ডোসাইটোসিসের সঙ্গে ফ্যাগোসাইটোসিসের ডিফারেন্সটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিসও লার্জ মলিকিউলকে বা লার্জ পার্টিকেলকে এনগালভ করে, বাট সেই ক্ষেত্রে কোনো রিসেপ্টরের ইনভলভমেন্ট থাকে না। ঠিক আছে, বা মোস্ট অফ দ্য টাইমস থাকে না। এন্ডোসাইটোসিস খুব হাইলি রিসেপ্টর স্পেসিফিক। ঠিক আছে, আমি জাস্ট ছোট করে দেখাচ্ছি এন্ডোসাইটোসিসের ব্যাপারটা। এটা হচ্ছে ক্ল্যাথরিন মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। ঠিক আছে, মোস্টলি এটাই পড়বো। এখানে দেখ এই যে এক্সট্রাসেলুলার ম্যাক্রোমলিকিউলস গুলো, এই লাইগ্যান্ড গুলো আগে মেমব্রেনে, এই যেখানে ক্ল্যাথরিন কোটিংটা আছে সেখানে কিছু রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে। বাইন্ড করলে তখন এই রিজিয়নটা মানে ভেতর দিকে ঢোকে, এবং এই রিজিয়ন গুলো জেনারেলি লিপিড র্যাপড রিজিয়ন হয়, যেটা আমি বলেছিলাম কিছু শুরুর দিকে। আর বাট ফ্যাগোসাইটোসিস, দেখ ফ্যাগোসাইটোসিস কিন্তু ও জাস্ট ব্যাকটেরিয়াটাকে সেন্স করতে পারলেই, আর একটা ডিফারেন্স হচ্ছে, ধর ও ব্যাকটেরিয়াটাকে সেন্স করলো, মানে ধর এখানে ব্যাকটেরিয়া আছে, সেলটা তো এরকম আছে, ধর এমনি এরকম আছে, ব্যাকটেরিয়াটাকে এখানে সেন্স করলো, ও
ও কিন্তু ব্যাকটেরিয়াটার চারিদিকে আগে মেমব্রেনটাকে পাঠায়, এরকম মেমব্রেনটাকে ব্যাকটেরিয়ার চারিদিকে পাঠায়, এই তারপরে ব্যাকটেরিয়াটাকে এনগালফ করে। মানে আমি যদি আরেকটু বেটার ওয়েতে দেখাই, ধর এটা ব্যাকটেরিয়া, মেমব্রেনটাকেও কি করে আগে ব্যাকটেরিয়ার পাস, সরি অন্যটা, কি কালার দিয়ে দেখো, এরকম হয়ে গেল কেন? ও কি করে ইনিশিয়ালি আগে ব্যাকটেরিয়ার চারিদিকে মেমব্রেনটাকে এরকম ভাবে পাঠায় সেলটা, তারপরে এই জায়গাটাকে সিল করে দেয়, ঠিক আছে, দেন ব্যাকটেরিয়াটাই মেমব্রেনের মধ্যে ঢুকে যায়। আর এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আর এন্ডোসাইটোসিস জিনিসটা অন্যরকম। এন্ডোসাইটোসিস হচ্ছে মেমব্রেনটা এরকমই থাকে, জাস্ট একটু ইনভেজিনেশন থাকে, ক্ল্যাথরিন যেহেতু মানে ক্ল্যাথরিনটা মেমব্রেনকে ভেতর দিকে টেনে রাখে বলে। এখানে ওরকম কোনো মানে এখানে তো লাইগ্যান্ড গুলো আছে, ও লাইগ্যান্ডের চারিদিকে মেমব্রেনকে পাঠাবে না, লাইগ্যান্ড এসে বাইন্ড করবে, তবে ও ভেতরে ঢুকবে, মেমব্রেনটা ইনভেজিনেট করবে, ঠিক আছে। এইখানে ফ্যাগোসাইটোসিসের সঙ্গে এন্ডোসাইটোসিসের ডিফারেন্স। ফ্যাগোসাইটোসিসও কিন্তু রিসেপ্টর মিডিয়েটেড হতে পারে, সেটা ইমিউনোলজিতে আমরা দেখব, যে ব্যাকটেরিয়াকে অপসোনিন মলিকিউলস, মানে সেটা বিভিন্ন রকম অপসোনিন মলিকিউল হয়, কিছু কমপ্লিমেন্ট সিস্টেমের মলিকিউলস আছে, এনিওয়ে। তো অপসোনিন মানে হচ্ছে ব্যাকটেরিয়াকে একটা স্পেসিফিক টাইপ অফ প্রোটিন ঘিরে ফেলে, যেটা ঘিরে ফেললে ওই প্রোটিন গুলোর আবার রিসেপ্টর থাকে ম্যাক্রোফাজের মেমব্রেনে, বাট স্টিল এই মানে ব্যাকটেরিয়ার গায়ে অপসনিন থাকলেও, মানে ওটা ফেসিলিটেট করলে ওই মলিকিউলস গুলো, স্টিল ও এরকম সিউডোপড ব্যাকটেরিয়ার চারিদিকে আগে পাঠাবে, পাঠিয়ে এই জায়গাটাকে সিল করবে। কিন্তু এন্ডোসাইটোসিসে দেখ, ও কিন্তু ওরকম কোনো সিউডোপড পাঠাচ্ছে না, এইটাই মেজর একটা ডিফারেন্স। সিউডোপড এখানে কিন্তু হয় না, এখানে জাস্ট মেমব্রেনে এসে লাইগ্যান্ড বাইন্ড করে, মেমব্রেনটা ভেতর দিকে আরো ঢুকে যায়। ওকে, তো এইটা দিতেও পারে কোশ্চেনে, যে ফ্যাগোসাইটোসিসের সঙ্গে এন্ডোসাইটোসিসের ডিফারেন্সটা কি। হ্যাঁ, এবার আমি যেটা বলছিলাম যে আরেকটা টাইপ অফ মানে এন্ডোসাইটোসিস আছে, সেটা হচ্ছে পিনোসাইটোসিস, ঠিক আছে। এবার ফ্যাগোসাইটোসিস কিন্তু সব মানে সব সেল পারে না, এন্ডোসাইটোসিস সমস্ত সেল করতে পারে, মানে সমস্ত সেলেরই কিছু না কিছু এন্ডোসাইটোসিস দরকার হয়। ফ্যাগোসাইটোসিস কিন্তু খুব স্পেশালাইজড সেলই করে, মানে ফ্যাগোসাইটোটিক সেলস বলে আমরা যেগুলোকে জানি সেগুলোই করতে পারে, মানে ডেনড্রাইটিক সেলস, ম্যাক্রোফাজ এরাই করতে পারে। আর এন্ডোসাইটোসিস যে কোনো সেল করে, মানে সব সেলেরই দরকার হয় এন্ডোসাইটোসিস, এটাও একটা ডিফারেন্স। মানে ওই সেই ছোটবেলায় আমরা এরকম করতাম না, এরকম একটা, সরি বাঁকা লাইন টানলাম, লাইন টেনে এদিকে এদিকে ডিফারেন্স লিখতাম, ওরকম ব্যাপারটা। আর আচ্ছা পিনোসাইটোসিস, দাদা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি যে এন্ডোসাইটোসিস করে যদি কোনো সেল ভুল কিছু এনগালফ করে নেয়, হ্যাঁ, তাহলে সেটা লাইসোজোম দিয়ে তো নষ্ট করবে। ভুল কি করে এনগালফ করবে এন্ডোসাইটোসিসকে? ভুল কিছু করতে পারে না এন্ডোসাইটোসিস তো ভুল রিসেপ্টর বিশিষ্ট। এন্ডোসাইটোসিস তো বরং ভুল করবে না, এন্ডোসাইটোসিস তো খুব স্পেসিফিক জিনিসের জন্য হয়, মানে এই রিসেপ্টরটার সঙ্গে ওর লাইগ্যান্ড বাইন্ড করলে তবেই এন্ডোসাইটোসিস হবে, যা খুশি তো এন্ডোসাইটোসিস করে না, সেটাই তো বলছিলাম। ফ্যাগোসাইটোসিসে অনেক কিছু এনগালফ করে নিতে পারে সেল, সেখানে কাঁচের টুকরো, অ্যালুমিনিয়ামের টুকরো, ব্যাকটেরিয়া, যা অনেক কিছু এনগালফ হতে পারে, ঠিক আছে। বাট এন্ডোসাইটোসিস খুব স্পেসিফিক হয়, মানে খুব স্পেসিফিক রিসেপ্টরের খুব স্পেসিফিক লাইগ্যান্ড থাকে, সেটাই এন্ডোসাইটোসিস হয়। বুঝলি কি বললাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, আর একটা ওই যে বললাম একটা সাবটাইপ, সেটা হচ্ছে পিনোসাইটোসিস। সেটা মানে হচ্ছে সেল ড্রিঙ্কিং, মানে ফ্যাগোসাইটোসিস কথাটার মানে হচ্ছে সেল ইটিং, আর পিনোসাইটোসিস মানে হচ্ছে সেল ড্রিঙ্কিং। এটা বেসিক্যালি দাঁড়াও এক মিনিট।
ঠিক আছে, এটা বেসিক্যালি কিছুই না, এটা মানে জাস্ট স্মলার ফর্ম অফ, বলতে পারি এন্ডোসাইটোসিস বা ফ্যাগোসাইটোসিস, মানে স্মলার ফর্ম ইন আ সেন্স। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে খুব বড় রকমের একটা ইভেন্ট, মানে অনেক বড় জিনিস, মানে বড় মানে সেলের হিসেবে বড়, ব্যাকটেরিয়া বা ওরকম আদার ম্যাক্রোমলিকিউলস কে এনগালফ করতে পারে। পিনোসাইটোসিস মানে খুব ছোট একটা এরকম মানে এক্সটেনশন হয়, মানে জাস্ট ওইটুকু ছোট জায়গাতে যেটুকু যা ওয়াটার বা সলভেন্ট যেটুকু যা থাকে সেটাকে ও ঢুকিয়ে নেয় সেলের ভেতরে। ঠিক আছে, বাট পিনোসাইটোসিস এর উপরে খুব একটা কিছু পড়ার মতো নেই, অত জানাও নেই। মোস্টলি স্টাডি হচ্ছে ফ্যাগোসাইটোসিস আর এন্ডোসাইটোসিস এর উপরে। আচ্ছা, সো ফ্যাগোসাইটোসিস এর ক্ষেত্রে যেটা তো বললাম যে এই সিউডোপড ফর্ম করে, যেটাকে এনগালফ করতে যায় চারিদিকে, এবং এইটা হয় অ্যাক্টিন মুভমেন্টের জন্য, মানে এই যে মেমব্রেনটা এদিকে এগোচ্ছে এর চারিদিকে, এর জন্য অ্যাক্টিন গুলো এদিকে পলিমারাইজ করে। ঠিক আছে, পলিমারাইজ করে মেমব্রেনটাকে ঠেলে ঠেলে এর চারিদিকে নিয়ে যায়। ঠিক আছে, তাই জন্য অ্যাক্টিন পলিমারাইজেশনকে যদি তুই ড্রাগ দিয়ে ব্লক করিস তাহলে ফ্যাগোসাইটোসিস ব্লক হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এন্ডোসাইটোসিস হয় না। তো অনেক সময় কোশ্চেনে দেয় যে অ্যাক্টিন মুভমেন্ট বা অ্যাক্টিন পলিমারাইজেশন তুই ব্লক করেছিস, তাহলে কোন প্রসেসটা ব্লক হবে? ফ্যাগোসাইটোসিস ব্লক হবে, না এন্ডোসাইটোসিস ব্লক হবে, না দুটোই হবে, না কি হবে? তো অ্যাক্টিন মুভমেন্ট ব্লক করলে ফ্যাগোসাইটোসিস ব্লক হয়, এন্ডোসাইটোসিস সেরকম ভাবে এফেক্টেড হয় না। ঠিক আছে, আচ্ছা। আর এবার যখনই ফ্যাগোসাইটোসিস হয় তখন এই চা ফ্যাগোসাইটোসিস করে সেটা ফ্যাগোজোমের মধ্যে চলে এলো, মেমব্রেন এনক্লোজড একটা এর মধ্যে। এটা আচ্ছা, এটা কিন্তু ভুল ভাববি না, মানে এটা কিন্তু পুরোটা একটা স্ফিয়ারের মতো, এটা জাস্ট কেটে দেখি যে মানে ধর একটা ফুটবলকে তুই যদি মাঝখান থেকে কেটে দিস যেরকম দেখাবে সেরকমই একটা দেখিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এরকম পুরো ঢাকা মেমব্রেন দিয়ে, মানে ক্লোজ স্ফিয়ার, এটাও একটা ক্লোজ স্ফিয়ার। ঠিক আছে, এই ফ্যাগোজোম যখন চলে আসে তখন ফ্যাগোজোমের সাথে লাইসোজোম ফিউজ করে। এই সবই কিন্তু আহ, মানে এই যে মুভ, মানে ভেসিকল মুভ করছে, লাইসোজোম মুভ করছে, সবই কিন্তু সাইটোস্কেলিটনের উপর দিয়েই হয়। মানে ঠিক আছে, এটা কিন্তু এরকম ভাবিস না যে ফ্রিলি এদিক ওদিক ঘুরে বেড়ায়, এগুলো খুবই হাইলি ডাইরেক্টেড মেকানিজমে হয়। ঠিক আছে, মানে সবই সাইটোস্কেলিটনের যে রোড গুলো আছে, মানে সাইটোস্কেলিটন তো এরকম রোড বানিয়ে রাখে সেলের মধ্যে, সবই সাইটোস্কেলিটনের উপর দিয়ে ট্রান্সপোর্টেড হয় একটার একটার দিকে। তো লাইসোজোম ফ্যাগোজোম যখন ফিউজ করে তখন ফ্যাগোলাইসোজোম হয়, এবং লাইসোজোমের যে এনজাইম সেগুলো এই ফ্যাগোজোমের মধ্যে যে জিনিসটা ছিল সেটাকে ডিগ্রেড করে। ঠিক আছে, ফ্যাগোজোম মানে ফ্যাগোসাইটোসিসের এইটুকু জানলেই হয়। আর ফ্যাগোসাইটোসিস শুধু যে মানে ইনভেডিং, মানে ব্যাকটেরিয়া বা ইনভেডিং মলিকিউলস বা অর্গানিজমস এর ক্ষেত্রে না, অটো ফ্যাগোজোমও তৈরি হয়। এটা হচ্ছে মানে বাইরে থেকে যেটা ঢুকছে সেটা দেখিয়েছে। অটোফ্যাগোজম মানে হচ্ছে ধর এই যে লাইসোজোম রয়েছে আর এখানে ধর একটা ওল্ড মাইটোকন্ড্রিয়া রয়েছে যেটার ভালো করে কাজ করছে না, এবার এটা মানে ডিস্ট্রয় করতে হবে। তখন কি হয়, এই মাইটোকন্ড্রিয়াটার সাথে লাইসোজোম ফিউজ করে যায়। ফিউজ করলে যেটা তৈরি হয় সেটাকে বলে অটোফ্যাগোজম। এবং অটোফ্যাগোজম কি করে, সেলের মধ্যে যে ওল্ড অর্গানেলস গুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে। ঠিক আছে, বা অনেক সময় এই ব্যাকটেরিয়ার জায়গায় ওল্ড সেলও থাকে, মানে সাইটোটিক সেলস গুলো কি করে, যে ডাইং সেলস বা এজেড সেলস বা ধর ক্যান্সার সেলস এগুলোকে অনেক সময় এনগালফ করে নেয়, বা ওগুলোকে মানে ফ্র্যাগমেন্ট করে এনগালফ করে, এনগালফ করে কি করে ডিস্ট্রয় করে। ঠিক আছে, এগুলো খুব সিম্পল ব্যাপার, এগুলো তো মোটামুটি তোরা জানিস। এবার হচ্ছে এন্ডোসাইটোসিস। আচ্ছা, এন্ডোসাইটোসিস এর ক্ষেত্রে এখানে কি আছে? হ্যাঁ, দুটোই আছে। একটা হচ্ছে
একটাকে বলে ক্ল্যাথ্রিন ডিপেন্ডেন্ট এন্ডোসাইটোসিস, একটাকে বলে ক্ল্যাথ্রিন ইন্ডিপেন্ডেন্ট এন্ডোসাইটোসিস। এবার আমি আজকে হয়তো মোস্টলি ক্ল্যাথ্রিন ডিপেন্ডেন্টটাই পড়াবো, ক্ল্যাথ্রিন ইন্ডিপেন্ডেন্টটা পরের দিন বলে দেবো, ওটা খুব বেশি না কিছু। তো ক্ল্যাথ্রিন ডিপেন্ডেন্ট এন্ডোসাইটোসিস কি জিনিস? আচ্ছা, প্রথমত ক্ল্যাথ্রিন কি জিনিস? ক্ল্যাথ্রিন হচ্ছে এরকম একটা মলিকিউল, কোথায় গেল? ক্ল্যাথরিনের ভালো ছবিটা এখানে নেই, থাকার তো কথা ছিল। Anyway, ক্ল্যাথরিন হচ্ছে এরকম একটা মলিকুল, একটা ক্ল্যাথরিন এরকম একটা এরকম একটা ত্রিকোণাকার এরকম একটা মলিকুল হয়, ঠিক আছে? তো এটা কি হয় যে এই একটা ক্ল্যাথরিন আর একটা ক্ল্যাথরিনের সঙ্গে এরকম ভাবে পলিমারাইজ করে, এরকম করে করে এরকম একটা হেক্সামারিক স্ট্রাকচার তৈরি করে। এই হেক্সামারিক স্ট্রাকচার গুলো একটা একটা মানে এরকম ভাবে পলিমারাইজ করতে করতে এরকম একটা বাস্কেট লাইক স্ট্রাকচার তৈরি করে, এখন একটা ঝুড়ির মতো স্ট্রাকচার তৈরি করে, এবং এই ঝুড়ির মতো যে স্ট্রাকচারটা এটা মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়ে যায়, অ্যাটাচ হয়ে থাকে, ঠিক আছে? মানে অ্যাডাপ্টার মলিকিউল থাকে, এদের এই যে অ্যাডাপ্টার মলিকিউল থাকে, এই ক্ল্যাথরিনের সঙ্গে অ্যাডাপ্টার মলিকিউল গুলো কি করে, এই মেমব্রেনের সাথে ক্ল্যাথরিনকে ধরে রাখতে হেল্প করে। এবং এই অ্যাডাপ্টার মলিকিউলস গুলো কিন্তু মানে প্রোটিনস গুলো কিন্তু ডাইরেক্টলি মেমব্রেনে অ্যাড হয় না, এই অ্যাডাপ্টার প্রোটিন গুলোর সাথে আবার রিসেপ্টর থাকে, মানে এই রিসেপ্টরটা মেমব্রেনে ইনসার্টেড থাকে। এই রিসেপ্টর গুলো অ্যাডাপ্টার প্রোটিনের সঙ্গে বাইন্ড করে, যে অ্যাডাপ্টার প্রোটিনটা আবার এই ক্ল্যাথরিন প্রোটিনস গুলোকে ধরে রাখে, ঠিক আছে? তো এই পুরো স্ট্রাকচার, এটা একটা ইলেকট্রন মাইক্রোগ্রাফিক স্ট্রাকচার দেখিয়েছে, যে এরকম একটা ঝুড়ির মতো জিনিস মানে মেমব্রেনকে ধরে রাখে। এবার যেহেতু এটা একটা সলিড স্ট্রাকচার এবং এটা একটা ভেতরের দিকে টেনশন ক্রিয়েট করে, মানে ভেতরের দিকে টেনে ধরে মেমব্রেনকে, ঠিক আছে? তো তাই জন্য মেমব্রেনটা এখানে একটু এরকম হালকা একটা ইনভেজিনেশন শুরু থেকেই থাকে, ঠিক আছে? তো ওই রিজিয়নে যখন লাইগ্যান্ড গুলো এসে বাইন্ড করে রিসেপ্টরের সঙ্গে, তখন ওভারঅল জিনিসটা একটা কনফর্মেশনাল চেঞ্জ হয়, এবং ক্ল্যাথরিন গুলো তখন কি হয়, মানে আরো টেনশন, মানে আরো জিনিসটাকে ভেতরের দিকে টানতে থাকে, মানে জিনিসটা আরো টেনশন ক্রিয়েট করে এবং মেমব্রেনটাকে এরকম ভাবে ভেতরের দিকে বাল্জ করে, ঠিক আছে? এটা ইলেকট্রন মাইক্রোগ্রাফ স্ট্রাকচার দেখেছে, এরকম ভেতরের দিকে বাল্জ করে, বাল্জ করাতে করাতে কি হয়, এবং যখনই ভেতরের দিকে বাল্জ করাচ্ছে তখন এই মুখের দিকটা তো ছোট হয়ে যাচ্ছে, এবং তখন এই জায়গাতে ডাইনামিন বলে একটা প্রোটিন পলিমারাইজ করে। এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই প্রথমে আগে পলিমারাইজ করে, এখানে পলিমারাইজ করে এরকম একটা রিং ক্রিয়েট করে, মানে এটা তো এইভাবে দেখাচ্ছে, আমি তোকে একটা অন্য ফেসে দেখাই, মানে ধর এরকম হলো, তো ডাইনামিনটা এরকম একটা রিং ক্রিয়েট করে। এরপরে কি হয়, এই রিংটা আস্তে আস্তে ছোট হতে থাকে, মানে ক্যাথরিন বাস্কেটটা তো ভিতরের দিকে আরো টানছে মেমব্রেনকে, এবং এই রিংটা আস্তে আস্তে ডাইনামিনের রিংটা ছোট হতে থাকে, মানে ধর এরপরে এরকম হলো, রিংটা ছোট হতে হতে কি হয়, এখান থেকে এই মেমব্রেনটাকে সিল করে দেয়, মানে বাইরেরটাকে সিল করে এবং ভেতরেরটাকেও ফিউজ করে দেয়। তাহলে কি হলো, একটা ক্ল্যাথরিন কোটেড ভেসিকেল মেমব্রেন থেকে ভেতরে ঢুকে এলো, এবং এর ভেতরে বেসিক্যালি এই রিসেপ্টর এর সঙ্গে লাইগ্যান্ড বাইন্ড কন্ডিশনে আছে, এবং বাইরেটা পুরো ক্ল্যাথরিন কোটেড, ঠিক আছে? এটা কিন্তু পুরো একটা স্ফিয়ার, মানে ভাবিস না যে এরকম হাফ কাটা এরকম কিছু, এটা মানে জাস্ট দেখিয়ে দেখানোর জন্য এরকম ভাবে দেখিয়েছে, এটা পুরোটাই একটা স্ফিয়ার। এবং যখন এটা ভেতরে ঢুকে যায় তখন বেসিক্যালি এর সঙ্গে লাইসোজোম ফিউজ করে, ফ্যাগোজোমের মতোই ফিউজ করলে বেসিক্যালি এই লাইগ্যান্ড, হ্যাঁ এবার একটা জিনিস হচ্ছে, যখনই এইটা ভেতরে ঢুকে যায় তখন ক্ল্যাথরিন গুলো এর থেকে ডিপলিমারাইজ, প্রথমে মানে ঢুকে যাওয়ার পরে ক্ল্যাথরিন প্রোটিনস গুলো ডিপলিমারাইজ করে যায়, ডিপলিমারাইজ করে আবার
মানে প্লাজমা মেমব্রেনে গিয়ে কোনো একটা জায়গায় পলিমারাইজ করে। বাট ডিপলিমারাইজ করে যাওয়ার পরে যে ভেসিকেলটা পড়ে থাকলো, সেই ভেসিকেলের সঙ্গে বেসিক্যালি লাইসোজোম ফিউজ করে। দেন ফিউজ করলে আহ, এর যে পিএইচটা ড্রপ করে, তখন রিসেপ্টর গুলো মানে লাইগেন্ড গুলোকে ছেড়ে দেয়, এবং তারপরে লাইগেন্ড গুলোর যা হওয়ার হয় মানে সে যেভাবে ইউজ হওয়ার হয়, অ্যান্ড রিসেপ্টর গুলো আবার মেমব্রেনে রিসাইকেল করে যায়, বা যদি অনেকবার রিসাইকেল করে গিয়ে থাকে তাহলে লাইসোজোম এনজাইম মানে ডিগ্রেড করে দেয়। ঠিক আছে, এবার এখানে একটা স্পেশাল টাইপ অফ মানে ভেসিকুলার স্ট্রাকচার আছে, যেটার জন্য এখানে দিয়েছে, মানে এবং সেটা একটু মনে রাখার চেষ্টা করিস। এবং এটা আহ কি বলবো, এই জিনিসটার মানে ক্যাথরিন মেডিয়েটেড এন্ডোসাইটোসিস হয় বলেই এটা দিয়েছে। সেটা হচ্ছে আপটেক অফ কোলেস্ট্রল। কোলেস্ট্রল দু রকম ভাবে ট্রান্সপোর্টেড হয় ব্লাডের মধ্যে দিয়ে। একটাকে বলে, একটা হয় এইচডিএল এর থ্রু দিয়ে, মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, আর একটা আছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এবার একটা কনসেপ্ট আছে ব্যাড লিপিড বা ব্যাড কোলেস্ট্রল আর গুড কোলেস্ট্রল। কোলেস্ট্রল গুড ব্যাড এর কিছু নেই, ঠিক আছে, ডিপেন্ড করে কোলেস্ট্রল কিভাবে ট্রান্সপোর্টেড হচ্ছে তার উপরে গুড ব্যাড। গুড কোলেস্ট্রল তোরা হয়তো শুনে থেকেছিস যে আহ, বা গুড লিপো প্রোটিন হয়তো শুনেছিস যে সেটা হচ্ছে এইচডিএল, মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। আর ব্যাডটা হয়তো শুনেছিস যে সেটা হচ্ছে এলডিএল। এলডিএল ব্যাড কেন? ব্যাড এই কারণে, কারণ এলডিএল কি হয় যে আমাদের যে ফাইন আর্টারি গুলো আছে, যেমন করোনারি আর্টারি, মানে হার্টকে যে আর্টারি গুলো সাপ্লাই করে, হার্টের নিজস্ব যে ব্লাড সাপ্লাই, সেই করোনারি আর্টারি গুলোর ওয়ালে গিয়ে কি হয়, এগুলো ডিপোজিশন হয়। যদি ব্লাডে বেড়ে যায়, মানে একটা লেভেলের থেকে বেশি হয়ে যায়, ব্লাডে সবসময় এলডিএল থাকে, ঠিক আছে, এরকম ভাবিস না যে ফ্যাট জাতীয় খাবার বেশি খেলে তবেই এলডিএল হবে, ওরকম ব্যাপার না। ব্লাডে সবসময় এলডিএল থাকে, এলডিএল এর অনেক ইম্পর্টেন্সও আছে মানে নর্মাল ফিজিওলজিক্যাল রোলে। বাট যদি এলডিএল একটা লেভেলের থেকে ব্লাডে বেড়ে যায়, তখন কি হয় যে করোনারি আর্টারি ওয়ালে এলডিএলটা জমা হয়, এবং জমা হতে হতে করোনারি আর্টারিটাকে ব্লক করে দেয়। ঠিক আছে, ব্লক করলে হার্টে বা অন্যান্য আর্টারিতেও এরকম ভাবে জমা হতে হতে লুমেনটাকে মানে কভার আপ করে দেয় থাকে। মানে বেসিক্যালি এরকম তো ধর, এই তো আর্টারি, তো এর বেসিক্যালি যে এপিথেলিয়াল লেয়ারটা থাকে বা মাসেল লেয়ারটা থাকে, মাসেল লেয়ারের মধ্যে জমা হতে থাকে, হতে হতে এরকম একটা বালজিং ক্রিয়েট করে। তো এই মানে জায়গাটাকে কনস্ট্রিক্ট করতে থাকে আর্টারিটাকে। ঠিক আছে, এই জন্য জিনিসটা ব্যাড, মানে এখান থেকে ব্লাড ফ্লো হয় না। তো করোনারি আর্টারি এমনি ফাইন, তার মধ্যে যদি এরকম একটা ব্লকেজ হয়ে যায়, তখন করোনারি আর্টারি ব্লকেজের জন্য বেসিক্যালি হার্ট অ্যাটাক বা যেগুলো হয়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, মানে হার্ট মাসেল প্রপার অ্যামাউন্টে ব্লাড পায় না বা অক্সিজেন পায় না, তো মাসেল ড্যামেজ হয়। তো তার জন্য বিভিন্ন রকম হার্ট কন্ডিশন হতে পারে। তো এইটাই, এই ইম্পর্টেন্সটার জন্য এখানে এটা দিয়েছে। সো এই যে জিনিসটা, এটা হচ্ছে এইভাবে কোলেস্ট্রল ট্রান্সপোর্টেড হয় এই ভেতর, মানে এটা এরকম কিন্তু বুক চিরে দেখানোর মতো কিছু না, এটা রাম সীতা বেরিয়ে আসছে না, মানে এটা ক্লোজডই থাকে। ঠিক আছে, এটা জাস্ট মানে তোদেরকে দেখানোর জন্য এইভাবে দেখিয়েছে। এরকম কিন্তু মানে অরিজিনালি কিন্তু এরকম না, এটা অরিজিনালি ক্লোজড থাকে, মানে ক্লোজ স্ফিয়ার একটা। ঠিক আছে, তো বেসিক্যালি এর ভেতরে কোলেস্ট্রল থাকে, বা মানে কোলেস্ট্রল এস্টার ফর্মে থাকে বেসিক্যালি, যে কোলেস্ট্রলটা ট্রান্সপোর্টেড হয়। ঠিক আছে, বাইরেটা ঘেরা থাকে হচ্ছে একটা লিপিড মেমব্রেন দিয়ে। ঠিক আছে, মানে একটা সিঙ্গেল লিপিড মেমব্রেন দিয়ে ঘেরা থাকে, অ্যান্ড মানে অনেকটা প্লাজমা মেমব্রেনের মতোই হয়। অ্যান্ড এই পুরো লিপিড, এবার লিপিড তো খুব ফ্লুইডিক, মানে তো ছড়িয়ে যেতে পারে জিনিসটা না, মানে তো তাই জন্য এই পুরো জিনিসটাকে যাতে ধরে রাখা যায়, মানে একে তো মানে জড়িয়ে ধরে রাখতে হবে, নাহলে তো লিপিড গুলো এদিক ওদিক ছড়িয়ে যাবে। তো এই জড়িয়ে ধরে রাখে, দেখ এই সাপের মতো পেঁচিয়ে আছে, এটাকে, এই যে প্রোটিনটা, এটাকে বলা হয় অ্যাপোপ্রোটিন B100। ঠিক আছে, এই প্রোটিনটার নামটা একটু মনে রাখবি, কারণ অনেক সময় কোশ্চেনে দেয় যে এই এলডিএল এর যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিটা মেনটেন করে কোন প্রোটিন, সেটা হচ্ছে অ্যাপোপ্রোটিন B100। ঠিক আছে,
তো বেসিক্যালি কি হয় যে এই যে বস্তুটা মানে এই যে গোল স্ফিয়ারটা, এটা এরকম অ্যাজ এ লাইগ্যান্ড এই রিসেপ্টর গুলোর সঙ্গে বাইন্ড করে, এর ক্ল্যাথ্রিন মেডিয়েটেড এন্ডোসাইটোসিস হয়, এবং যখন ভেতরে ঢুকে যায় তখন লাইসোজোম এর সঙ্গে ফিউজ করে কোলেস্ট্রল গুলোকে, এই স্ট্রাকচারটাকে বেসিক্যালি ডিগ্রেড করে দেয়, মানে অ্যাপোপ্রোটিন B100 কে ডিগ্রেড করে দেয়। ডিগ্রেড করে দিলে ভেতর থেকে যে কোলেস্ট্রল গুলো সেগুলো সেলের মধ্যে বেরিয়ে পড়ে। ঠিক আছে, এবার তারপরে সেল সেই মানে কোলেস্ট্রল গুলোকে ইউজ করে। ঠিক আছে, তো এবার ওই অনেক সময় যেটা হয় যে মানে সেল কি হয় যে একটা মানে ডিজিজ কন্ডিশন হয়, যেটার জন্য এরা এই ব্রাউন আর গোল্ডস্টাইন মানে নোবেলও পেয়েছিল। এ, মানে ওরা অ্যাথেরোস্ক্লেরোসিস এর মেকানিজমটা দেখিয়েছিল বেসিক্যালি, মানে এলডিএল কিভাবে অ্যাথেরোস্ক্লেরোসিস করে। তো একটা ডিজিজ হয় যেটাকে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া বলে। তো এক্ষেত্রে কি হয় যে মানে যে এলডিএল যে ট্রান্সপোর্টারটা মানে যে রিসেপ্টরটা, তার কিছু প্রবলেম হয়। তো যার জন্য সেল এলডিএল কে আপটেক করতে পারে না, মানে বডির সেলগুলো, স্পেশালি লিভার এরা যারা স্টোর করে। তো ব্লাডে এলডিএল অনেক বেড়ে যায়, এবং ব্লাডে এলডিএল বেড়ে গেলে কি হয়, যেটা বলেছিলাম, এলডিএল আর্টারির ওয়ালে গিয়ে ডিপোজিটেড হতে থাকে, এবং তার জন্য যে ডিজিজ গুলো হয় বললাম সেগুলো হয়। এবার এই যাতে এলডিএল ব্লাডে বেড়ে না যায় তার জন্য এই পেশেন্টস এর একটা স্পেসিফিক ক্লাস অফ ড্রাগ দেওয়া হয়, সেগুলোকে স্ট্যাটিন বলে। স্ট্যাটিনের মধ্যে বেসিক্যালি স্ট্যাটিন একটা ফ্যামিলি অফ ড্রাগস। স্ট্যাটিনের মধ্যে অনেক রকম স্ট্যাটিন আছে, দিনে দিনে ইমপ্রুভ স্ট্যাটিন আসছে। এবার এই স্ট্যাটিন কি করে এটা খুব ভালোভাবে মনে রাখবে, এটা থেকে কোশ্চেন আসে, বায়োকেমিস্ট্রি পোর্শনেও আসতে পারে, সেল বায়োলজি পোর্শনেও আসতে পারে। এই স্ট্যাটিন এইচএমজি কোয়ের রিডাক্টেজকে ব্লক করে, যেটা কোলেস্টেরল বায়োসিনথেসিসের একটা রেট লিমিটিং স্টেপ মেনটেন করে, সেই এনজাইমটাকে ব্লক করে। এবার যেহেতু এই পেশেন্টসরা অলরেডি এলডিএল কে আপটেক করতে পারছে না, তো তাই জন্য বেশি এলডিএল মানে প্রডিউস করার কোনো মানে নেই। তো তাই জন্য ওদের কি করতে হয়, ওদের কোলেস্ট্রল যতটা কম প্রডিউস হয় ততটাই ভালো, সেই জন্য ওদেরকে স্ট্যাটিন দেওয়া হয়। স্ট্যাটিন এইচএমজি কোয়ের রিডাক্টেজকে ব্লক করে কোলেস্ট্রল সিনথেসিসকে কম করে। ঠিক আছে, এবার এইসব হচ্ছে এলডিএল রিসেপ্টর। এবার এখানে এটা এই কারণেই দেখেছি যে এই যে সাইটোপ্লাজমিক ফেজ, যেটা এই টাইরোসিনটা বেসিক্যালি সিস্টিনে মিউটেটেড হয়ে যায় এই ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরমিয়াতে। তো তার জন্য রিসেপ্টর গুলো বেসিক্যালি বাইন্ড করতে পারে না, মানে অ্যাডাপ্টার প্রোটিনের সঙ্গে প্রপারলি বাইন্ড করতে পারে না, এবং অ্যাডাপ্টার প্রোটিনের সঙ্গে বাইন্ড করতে পারে না বলে মানে ক্ল্যাথ্রিন প্রপারলি অ্যাসেম্বল হতে পারে না এই রিসেপ্টর গুলোর সঙ্গে ওই পেশেন্টস এর মধ্যে, এবং তার জন্য এই এলডিএল এর মানে প্রপার এন্ডোসাইটোসিস হয় না। ঠিক আছে, আচ্ছা, এইটা যেটা বললাম এতক্ষণ, তো বুঝতেই পারছিস যে এটা খুব হাইলি স্পেসিফিক, মানে একটা রিসেপ্টর আছে, তার কগনেট লাইগ্যান্ড আছে, অনেক কিছু এইসব আছে, তবেই গিয়ে এই এন্ডোসাইটোসিসটা হয়। আর একটা হয় যেটা হচ্ছে ফ্লুইড ফেজ এন্ডোসাইটোসিস, বা এটাকেই পিনোসাইটোসিস বলে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে নন স্পেসিফিক আপটেক। ঠিক আছে, এতে কোনো রকম রিসেপ্টর ব্যাপার নেই, এটা জাস্ট সেল মাঝে মাঝে বাইরে থেকে কিছু ফ্লুইড এনগালফ করে। ঠিক আছে, তো এটাকেই বেসিক্যালি পিনোসাইটোসিস বলে, বা নন স্পেসিফিক এন্ডোসাইটোসিস বা ফ্লুইড ফেজ এন্ডোসাইটোসিস এইসব বলে। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ডাইনামিন যে প্রোটিনটা, সেটা হচ্ছে জিটিপি বাইন্ডিং প্রোটিন, মানে এই যে পলিমারাইজেশনের পরে যেই ছোট হচ্ছে আস্তে আস্তে রিংটা কনস্ট্রিক্ট করছে, এইসবের জন্য জিটিপি ইউজ করতে হয় ওকে। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবি, ডাইনামিন জিটিপি ইউজ করে। কারণ অনেক সময় কোশ্চেন এতে যে ডাইনামিন কি ইউজ করে, এটিপি জিটিপি সিটিপি এসব দিল, তো তখন জিটিপি লিখতে হবে। আচ্ছা আচ্ছা, ক্ল্যাথরিন ইন্ডিপেন্ডেন্টটাকে আমি বলে দেবো। অল্পই আছে। আচ্ছা, শুধু ক্ল্যাথরিন ইন্ডিপেন্ডেন্ট আমি বলে দিচ্ছি, এই জিনিসটা আমি পরের দিন পড়াবো। ঠিক আছে, কারণ এখানে অনেক কটা জিনিস আছে।
আচ্ছা, এবং এখানে জিনিসটা খুব ভালোভাবে বুঝবি, কারণ এই ডিফারেন্সটা থেকে অনেক সময় দেয় এবং এটা অনেক সময় গুলিয়ে যায় ভালোভাবে মনে রাখলে। এলডিএল আপটেক হয় ক্লাথরিন ডিপেন্ডেন্ট পাথওয়ে থ্রু দিয়ে, ঠিক আছে। এইচডিএল আপটেক হয় ক্লাথরিন ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে থ্রু দিয়ে। এবার ক্লাথরিন ইন্ডিপেন্ডেন্ট পাথওয়েতে কে কাজ করে? ক্যাভেলিন বলে একটা প্রোটিন। এবার ওই ক্ষেত্রে কি হয়, এই এরকম সেলে এরকম ক্যাভিওলি তৈরি হয়, মানে অনেকটা সিমিলার টু ক্লাথরিন ডিপেন্ডেন্ট পাথওয়ে এটা, ঠিক আছে। এরকম ভেতরে এরকম ইনভেজিনেশন তৈরি হয়, ঠিক আছে। এখানে যে জিনিসগুলো ঢুকে যায় সেগুলোকে ওই সিমিলার ওয়েতে পিঞ্চ অফ করে নিয়ে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়। কিন্তু এখানে ওই ক্ল্যাথরিন বাস্কেট এসব তৈরি হয় না। এখানে একটা ক্ল্যাথরিনের মতো প্রোটিন, অনেকটা ওরকমই প্রোটিন কাজ করে, সেটা হচ্ছে ক্যাভিওলিন। এই ক্যাভিওলিন গুলো কি হয়, এবার ক্ল্যাথরিনের ক্ষেত্রে কি দেখেছিলাম যে একটা অ্যাডাপ্টার প্রোটিনের থ্রু দিয়ে মেমব্রেনের সাথে কানেক্টেড হয়, ঠিক আছে। ক্যাভিওলিন ডাইরেক্টলি লিপিড রাফটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে। এই জায়গাগুলো হচ্ছে লিপিড রাফট। তো এখানে লিপিড রাফটের সঙ্গে ক্যাভিওলিন ইন্টারঅ্যাক্ট করে এবং এই জায়গাগুলোকে ভেতর, মানে এরকম ভাবে ভেতর দিকে ইনভেজিনেট করে ঢুকিয়ে নেয়, ঠিক আছে। এই জিনিসটা থ্রু দিয়ে বেসিক্যালি এইচডিএল আপটেক হয়, এটা কিন্তু ভালোভাবে মনে রাখবি, ঠিক আছে। বাট এই জিনিসটাও কিন্তু রিসেপ্টর মেডিয়েটেডই হয়, নন স্পেসিফিক কিন্তু ওরকম হয় না। মানে যেরকম ক্ল্যাথরিনের ক্ষেত্রে রিসেপ্টর মেডিয়েটেড হয়েছিল, এখানেও সেরকমই রিসেপ্টর মেডিয়েটেড হয়। শুধু ডিফারেন্সটা হচ্ছে ক্যাভিওলিন ডাইরেক্টলি এই মেমব্রেনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, এর কোনো অ্যাডাপ্টার প্রোটিন দরকার হয় না, ঠিক আছে। আজকে তাহলে এই অবধি থাকলো। বাট এই ক্যাভিওলিন থেকে খুব একটা কোশ্চেন আসে না, কোশ্চেন আসে হচ্ছে ক্ল্যাথরিন থেকে। তো আজকে এই অবধি থাক, এই জিনিসটা আমি পরের দিনই বলে দেবো, ওকে। তো কোনো কোশ্চেন আছে কিনা বল। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে না। কোনো ডাউট নেই তো ভালো। আচ্ছা, আমি যেরকম বলেছিলাম যে পরের দিন আমি কিন্তু আজকে যা যা পড়ালাম, মানে নেক্সট সানডে আমি কিছু কিছু কোশ্চেন করব, এবং আমি কোশ্চেন গুলো ওভারঅল থ্রো করবো না, কারণ তাতে খুব অসুবিধা হয়, কে অ্যান্সার দেবে কে দেবে না এই করতে করতে অনেক টাইম চলে যায়। আমি স্পেসিফিক অ্যালফাবেটিক্যালি নেম ধরে ধরে কোশ্চেন করব। তো একজনকে কোশ্চেন করবো, সে যদি পারে তো ভালো, নাহলে তারপরে যে আছে তাকে বলতে বলবো, এইভাবে যাবে, ঠিক আছে। তো পড়বি জিনিসগুলো ভালো করে, অ্যান্ড বই যদি কারোর কাছে না থাকে আমাকে জানাবি, তাহলে আমি আরেকবার গ্রুপে দিয়ে দেবো, ওকে। সো না, আমি যদি অ্যালবার্টটা পড়তে যাই, এটা ভালো না? অ্যালবার্ট ভালো না? দেখ, অ্যালবার্টস ডেফিনেটলি এটার থেকে, মানে ওইভাবে ভালো বলতে গেলে ভালো, বই হিসেবে তো খুবই ভালো, কিন্তু নেটের জন্য এটাই যথেষ্ট, কারণ নেটে তো তোকে অনেক কিছু পড়তে হবে না। তুই অ্যালবার্টস পড়ে অত সময় একটা ইউনিটের পেছনে তুই হ্যাঁ, কি এটাই। করবি? অ্যালবার্টে প্রচুর টাইম চলে যাচ্ছে, মানে এত ডিটেলস, ভীষণ ডিটেলস। কোনো দরকার নেই, তুই সিম্পলি এইগুলোই পড়, এর থেকে বাইরে আর কিচ্ছু আসবে না। আমি যা যা পড়ালাম এবং যা যা বললাম এর বাইরে আসবে না, ঠিক আছে। মানে এর বাইরে যদি দেয় সেটা হচ্ছে জাস্ট ওরকম একটা দুটো ইয়ার এরকম থাকে, একটা হয়তো কোনো একটা ইউনিট থেকে একটা কোশ্চেন হয়তো খুব অড দিল, বাট সেটার জন্য তো তুই প্রত্যেকটা ইউনিটের ওরকম হেভি হেভি বই পড়তে পারিস না, না। তো আমি যা পড়ালাম সেটাই যথেষ্ট, এবং কুপারে যা লেখা আছে তার বাইরে আসবে না, ওকে। সো স্যার বইটা আরেকবার ঠিক সেন্ড আছে। করলে ভালো। ঠিক আছে, আমি বইটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই এন্ড করছি, ওকে। দাদা ক্লাস রেকর্ডিংটা একবার পাঠিয়ে দিও না, মানে এই যে আজকেরটা। হ্যাঁ, আজকেরটা আমি বাই টুমোরো, ডে আফটার টুমোরো পাঠিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে।
স্টপ করলাম। আবার তোদের নেক্সট ক্লাস হবে মোস্ট প্রবাবলি নেক্সট স্যাটারডেই হবে। যদি মাঝখানে একটা কোনো ক্লাস ঢোকে আমি তাহলে জানিয়ে দেবো। ওকে, ঠিক আছে, ওকে বাই তাহলে আজকে। নেক্সট Okay, কবে okay. হবে বললে? স্যাটারডে? মানে ধরে রাখ নেক্সট স্যাটারডেই হচ্ছে, ঠিক আছে? হ্যালো আচ্ছা স্যার, আচ্ছা হ্যাঁ, স্যার, পরের স্যাটারডে গেট আছে তো, মানে রাত্রিবেলা করলেই ভালো হয় আর কি, মানে রাত্রেই তো সকালবেলা হবে, তো হয়তো attend ক্লাস করতে তো ঠিক আছে, রাত্রেই হবে, ঠিক আছে, ক্লাস তো সকালে হবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তুই হ্যালো বল। স্যার। হ্যাঁ, স্যার বলছিলাম স্যার ওই আমাদেরকে স্যার আহেরিয়া ম্যাম কতগুলো স্যার ওই মেথডের স্যার পিডিএফ হ্যাঁ দিয়েছিল, PDF সেগুলো পাঠিয়ে পাঠিয়ে দেবেন একসাথে তো? পাঠাবো ওগুলো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম, দাদা ইভলিউশন আর ওই বোটানির ক্লাস রেকর্ডিং গুলো একটু দিও, ওই লাস্ট ক্লাসগুলো। বটমের লাস্ট ক্লাসগুলো স্যার ইভলিউশনের স্যার লাস্টের স্যার ইকোলজি স্যার লাস্টের পার্টটা স্যার মানে নেই পিডিএফটা স্যার, ওই আইল্যান্ডস বায়োজিওগ্রাফিটা বুঝলেন তো, বাদ বাকি সব পিডিএফ গুলো আছে আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, তোদের ওই পুরোনো গ্রুপটাতে তো আমি আরেকবার পাঠিয়ে দেবো তাহলে। ঠিক আছে, তাহলে আমি এন্ড করছি এখানে।